কাজটা তো ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, কাজটা অন্তর্বর্তীকালীন সরকারের করার কথা ছিল কিন্তু করে নাই। মানে মানে এটা না কেমন, অন্তর্বর্তীকালীন সরকারের নেচারটা আমার কাছে মাঝে মাঝে খুব বেশি মানে খুব, যেমন এটা হওয়ার কথা ছিল রিভলিউশনারি একটা গভর্নমেন্ট, কিন্তু এটা হয়েছে কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক গভর্নমেন্ট। আপনি দেখবেন যে এটা প্রতিবাদ তো খুব বেশি ছেলেমেয়েরা করে না, তাহলে তোমার জায়গা থেকে তুমি এই অধিকাংশ থেকে আলাদা হয়ে প্রতিবাদ করবার এনার্জিটা কোথায় পাইলা? আসলে কি মানে এই যে দাসত্ব মেনে নেওয়া বা কারোর অধীনে থাকার যে বিষয়টা, এই বেইজিং থেকে বেইজিং এর সফরটা হলো হাসিনা ডিজাস্টার হয়, বেইজিং এর সফরটা আনএক্সপেক্টেড ছিল, ইন্ডিয়া থেকে খালি হাতে আসছে, মোটামুটি সবকিছু দিয়াটিয়ে আসছে, এবং তখন কিন্তু মানে পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে একটা সন্দেহ সংশয় ছিল আর কি যে সরকার। আমি বিএনপিকে নিয়ে একটা কি মতামত দিচ্ছি, একটা রিয়েক্টিভ মতামত দিচ্ছি, এটা তার নেতা কিভাবে রিসিভ করছে সেটার প্রভাব কিন্তু কর্মীদের মধ্যে পড়ে। ইউনূস এক্ষেত্রে আসলে ওই সময় দ্বিতীয় কোনো ব্যক্তি যাকে ন্যাশন ওয়াইড অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করবে এই ফিগার আমাদের নাই আনফর্চুনেটলি, যে সেকেন্ড একটা অপশন যেখানে ওনার এই। সালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের স্টুডিও মেহমান হচ্ছে হাসনাত আবদুল্লাহ। এই প্রজন্মের তরুণদের আইকন, পলিটিক্যাল লিডার, ছাত্র নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, অনেক নামে তাকে আপনারা চেনেন। জাতীয় নাগরিক পার্টি যেটা হয়েছে এনসিপির, সেই দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করছেন। তো আজকে তাকে আমরা ইনভাইট করেছি স্টুডিওতে। হাসনাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনার স্টুডিওতে আপনি স্বাগত জানিয়েছেন, আমি অনেক বেশি প্লিজড। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনেক ব্যস্ত, অনেক বাস্তবতা আছে, অনেক মিটিং শিটিং করতে হচ্ছে। তো অনেকেই জানতে চায় যে আসলে এই যে লড়াইটা শুরু হইল গত বছরের জুন জুলাইতে, ওই হাসনাতটা আসলে তৈরি হইল কোথায়? মানে আগে কি ছাত্র রাজনীতি করবার অভিজ্ঞতা আছে? কোনো ছাত্র সংগঠন করা, রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার জায়গা আছে? কি জিনিস ট্রিগার করলো যেটা অন্যায়, আমার এখানে প্রতিবাদ করতে হবে? আমি পার্টিজান পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম না ইউনিভার্সিটি লাইফে, কিন্তু ইউনিভার্সিটি লাইফে আমি পলিটিক্যালি খুব অ্যাওয়্যার ছিলাম। 16 সালের লাস্ট উইকে আমি হচ্ছে ইউনিভার্সিটিতে হলে আসি। জানুয়ারির 2 তারিখে আমি হলে উঠি। তো হলে ওঠার পরপরই হচ্ছে ইউনিভার্সিটির যেই এক ধরনের যে প্রচলিত যে রাজনীতি ছিল ছাত্রলীগের রাজনীতি, তো ছাত্রলীগের রাজনীতি গ্যাস্ট্রুম গণরুমের যে বিষয়টা ছিল, তো প্রথম দিনই হচ্ছে সেটার সাথে আমি ইন্ট্রোডিউস হই। এবং ওই দিন থেকেই আমি, অনেকেই হয়তো মনে করে যে আমার হয়তো একটা ছাত্রলীগের একটা 2টা পোস্টের কারণে যে ছাত্রলীগের একটা ব্যাকগ্রাউন্ড আছে, বাট আমি হলে বিজয় একাত্তর হলে ছিলাম, কিন্তু ছাত্রলীগের সাথে তখন বিরোধিতা করে আমি হলে ছিলাম। এবং তৎকালীন সময় আমরা দেখেছি যে রাজনৈতিক যে একটা আগ্রাসন, নিপীড়ন, সেটার বিরুদ্ধে আমি সবসময় ভোকাল ছিলাম। হলে দেখতাম শিক্ষার্থীদেরকে জোর করে বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রাম নিয়ে যাওয়ার যে ব্যাপারটা ছাত্রলীগ করে আসতো, সিট দেওয়ার নাম করে ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে হচ্ছে রাজনৈতিকভাবে একটা নিপীড়ন চালাতো এবং হচ্ছে মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করা হতো। এবং দেখতাম যে ফেসবুকটাকেও নিয়ন্ত্রণ করতো ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগ। এবং দেখা যেত কি ক্যাম্পাসের যত হচ্ছে সিস্টেম ডেভেলপের যতগুলো আন্দোলন হয়েছে সবগুলোতেই আমরা দেখেছি হচ্ছে ছাত্রলীগ কীভাবে নির্যাতন করেছে। তো ওই জায়গা থেকে জানুয়ারি 2 তারিখ থেকে মূলত যে ছাত্রলীগের সাথে আমরা একটা ওপেন বিষয়টা কি এরকম যে আসলে ছাত্রলীগই ক্যাম্পাসে সবাইকে পলিটিক্যাল করে তোলে? ছাত্রলীগের সাথে যদি যাদের ওই সক্ষমতা থাকে, নর্মালি আসলে দেখা যায় যেহেতু বিশ্ববিদ্যালয়ের আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এমন, পাবলিক ইউনিভার্সিটিতে যারা হচ্ছে মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আসে সেক্ষেত্রে হলে থাকতে হয়, এই ধরনের একটা প্রবণতা আছে, বাইরে থাকাটা সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো সেই জায়গা থেকে যারা এই আর্থিক দীনতার ঊর্ধ্বে উঠতে পারে এবং হলে থাকাটাকে একদম প্রাধান্য না হয়, তখন ছাত্রলীগের সাথে একটা কনফ্রন্টেশনে যাওয়াটাকে অ্যাফোর্ড করতে পারে। তো জানুয়ারি থেকে দেখা যায় ছাত্রলীগের তৎকালীন সময় যিনি সভাপতি ছিলেন আমার হলের, আমি ফার্স্ট ইয়ার, উনিও মাস্টার্সের ছিলেন, তো সভাপতির সাথেই আমার সরাসরি হচ্ছে আমি আমার প্লেস ছিল ইউনিভার্সিটিতে, তো ভর্তি পরীক্ষাতে, তো তখন দেখা যায় আমি সিট পেয়ে যাই, কিন্তু আমাকে সিটটা দেয় না
হল ছাত্রলীগ সেই সিটটা নিয়ে যায়, কিন্তু আমার কথা হচ্ছে আমি সিট নিবই, এটা যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে মেধার ভিত্তিতে সিট দিয়েছে, এই সিট ছাত্রলীগ কোনোভাবেই নিতে পারে না। তখন আমি হল প্রভোস্টের সাথে, তৎকালীন সময়ে আমার যিনি হল প্রভোস্ট ছিলেন, দেখা যেত যে ফার্স্ট ইয়ার একটা ছেলে কখনোই এভাবে বড় ভাইরা যেটা বলতো সেটা শুনতো, কিন্তু আমি তখনই হচ্ছে এই ছাত্রলীগের ওই সভাপতির এগেনস্টে গিয়ে হল প্রভোস্টের মানে রুমের সামনেই বসে যাই যে আমাকে সিট না দিলে আমি এখান থেকে উঠবো না। তো তখন দেখা যায় ছাত্রলীগের সভাপতি আমাকে 11 তলার উপরে নিয়ে ঘাড়ে ধরে বলে যে তুই যদি আর হল প্রভোস্টের রুমে যাস তাহলে একদম ওখান থেকে ফালায় মেরা ফেলবো। তো দেখা গেছে কি ওই 11 তলা থেকে নিচে নেমে এসে আমি আবার প্রভোস্টের কাছে যাই, যে উনি আমাকে বলছে যে আপনি যদি আমার নিরাপত্তা না দিতে পারেন তাহলে আমি প্রেস কনফারেন্স করব। পরে স্যার হচ্ছে ওই সিটটা দিতে পারে নাই, কিন্তু আমাকে আবার সিট চেঞ্জ করে অন্য একটা সিটে দেয়। তো আসলে তৎকালীন বাস্তবতাটা এমনই ছিল, হয়তো আমার তখন ওই সিটটা আমার একটা ওকে ফাইন, এই সিট না পাইলেও আমি বাইরে থাকতে পারতাম, ওই অ্যাফোর্ড করতে পারতাম, বা আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমার কাছে মনে হয়েছে ছাত্রলীগের সাথে যদি আমি কনফ্রন্টেশনে যাই সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো। বাট বেশিরভাগ শিক্ষার্থীর এই বাস্তবতা থাকে না। তো দীর্ঘ সময় ক্যাম্পাস যেই গ্যাস্ট্রম গণরুমের বিরুদ্ধে যদি আমি সবসময় ভোকাল ছিলাম, সবসময় লেখালেখির মধ্য দিয়ে, আর আমি যেহেতু আমার হলে ডিবেটিং ক্লাবে ছিলাম, সেক্ষেত্রে সবসময় শিক্ষার্থীদের কথা বলার চেষ্টা করেছি। এবং তৎকালীন সময়ে যে বিশ্ববিদ্যালয়ে এন্টি এস্টাবলিশমেন্ট যেই রাজনৈতিক যেই ছাত্র সংগঠনগুলো ছিল, গণপরিষদ, কোটা সংস্কার আন্দোলনের মধ্য থেকে উঠে আসা, পরবর্তীতে ছাত্র শক্তি, সবার সাথে আমার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। প্রত্যেকটা আন্দোলনে, যতগুলো আন্দোলন হয়েছে বিশ্ববিদ্যালয়ে আমি থাকাকালীন সময়ে, রেজিস্টার বিল্ডিংয়ের আন্দোলন হয়েছে, নিরাপদ ক্যাম্পাস আন্দোলন হয়েছে। লম্বা সময় ওখানে অনশন করছো রেজিস্টার বিল্ডিংয়ে প্রায় 2-3 সপ্তাহ না, সেখানে হচ্ছে 1 মাস ব্যাপী হচ্ছে আন্দোলনটা ছিল, বাট লাস্ট 3 দিন আমি হচ্ছে সেখানে হাঙ্গার স্ট্রাইকে যাই। 1 মাস ব্যাপী আমরা হচ্ছে ওটা তো একই বছর না, এটা সম্ভবত তুমি এটা 2000, আমি তখন আমার লাস্ট ইয়ার ফাইনাল ইয়ারে। তো এই যে একটা ধারাবাহিকভাবে 17 থেকে মানে যতগুলো আন্দোলন হয়েছে, আমি এই ইউনিভার্সিটিতে সে বড় পরিসর আন্দোলন পেয়েছিলাম 2018-তে, কোটা সংস্কার আন্দোলন। সেখানে আমি হচ্ছে আহত হয়েছিলাম, আমাকে পুলিশ ধরেও নিয়ে যায়। তার মানে হচ্ছে ব্যাপারটা ছিল আমি কোনো একটা রাজনৈতিক দলের ছিলাম না, কিন্তু আওয়ামী এবং হচ্ছে ছাত্রলীগ বিরোধী যা ক্যাম্পাসে আন্দোলন হয়েছে সেগুলোর সাথে আমার সরাসরি সম্পৃক্ততা 2017 সাল থেকেই ছিল। ছাত্রলীগের এই কর্মকাণ্ড কিন্তু ধরো আমরা যখন ক্যাম্পাসে ঢুকছি সেই 99 সালে, 98-99 সেশনে ক্যাম্পাসে ঢুকছি, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। তো সেই জায়গাতেও আমরা দেখেছি যে 9টার সময় কলাপসেবল গেট হলে লাগায় সব ফার্স্ট ইয়ারকে ডাকে। আমি যদি হলে থাকতাম না, তো ফার্স্ট ইয়ারদেরকে ডেকে মিছিলে নিয়ে যাবে, 10টার মিছিল। তো এই যে মানে একটা প্রভুত্ব কায়েম করবার কালচার, এটার 2টা রিয়াকশন আমরা দেখেছি। একটা হচ্ছে অধিকাংশ ছাত্রছাত্রীরা এটার সাথে সমন্বয় করে নেয়, অ্যাডজাস্ট করে নেয়। সে মিছিলে যায়, ক্যান্টিনে, মধুর ক্যান্টিনে গিয়ে মিছিল শেষ করে এরপরে যার যার ক্লাসে অথবা লাইব্রেরিতে চলে যায়। কিন্তু প্রতিবাদ তো খুব বেশি ছেলেমেয়েরা করে না। তাহলে তোমার জায়গা থেকে তুমি এই অধিকাংশ থেকে আলাদা হয়ে প্রতিবাদ করবার এনার্জিটা কোথায় পাইলা? আসলে কি মানে এই যে দাসত্ব মেনে নেওয়া বা কারোর অধীনে থাকার যে বিষয়টা, এই বিষয়টা আমি এখনও পর্যন্ত এটাকে, আমার কাছে যেটা মনে হয় যে এটা সত্য, এটা আমি বিশ্বাস করি যে সাদা এবং কালোর মধ্যে কোনো গ্রে লাইন নাই, আইদার হোয়াইট অর ব্ল্যাক, মানে 0 or 1, মাঝে কোনো গ্রে লাইন নাই। মানে এখানে কি তোমার ফ্যামিলির কোনো ইনফ্লুয়েন্স দেখো, যে তোমার ফ্যামিলির একটা ভ্যালু সিস্টেম ছিল, অথবা তোমার ফ্যামিলিতে কেউ সিরিয়াস আইডিওলজিক্যাল পলিটিক্স করেছে, ছোটোবেলা থেকে তুমি ফিল করছো দিস ইজ রাইট এবং রং, এটা দেখে তোমার পরিবার অথবা তোমার চারপাশ তোমাকে ইনফ্লুয়েন্স করেছে এরকম কোনো? সেটা হচ্ছে আমার মা খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমার দাদা, আমি আমার ছোটোবেলা থেকে দেখতাম, আমি শহরে বড় হয়েছি কিন্তু গ্রামে যখন যেতাম ঈদে, তখন দেখতাম আমাদের উঠানে হচ্ছে আমাদের প্রায় এই যেটাকে আমরা গ্রামের ভাষায় মেল বলতো, ওই যে সালিশ হইতো আমাদের উঠানে। তো আমার মা চাচিদেরকে দেখতাম সারা রাত ব্যাপী হচ্ছে চা বানাইতো, হচ্ছে দিত। আমি হয়তো ওই ডিসকোর্সটা বুঝতাম না, কিন্তু ফিল করতাম যে আমার দাদা এখানে একটা জাজমেন্ট দিচ্ছে, এটা আমি ছোটোবেলা থেকে এটা দেখতাম। তো এবং আমার মা মানে সিরিয়াস মাত্রায় স্ট্রেট ফরওয়ার্ড, মানে উনার এটাতে কি হয়েছে না হয়েছে এটা মুখ্য না, যেটা সত্য সেটা বলবে, এটার একটা প্রভাব হয়তো আছে। আবার হচ্ছে কি ওই আমার কাছে ছোটোবেলা থেকে মনে হতো যে আপনার দিন শেষে আপনি যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে এবং আপনার কর্মপন্থাটা যদি সঠিক হয়, সেক্ষেত্রে আপনার বেটার আউটকাম অবশ্যই আসবে। আর সবসময় মনে হতো যে একটা কম্প্রোমাইজ করে চলার যেই ব্যাপারটা থাকে, এটার আউটকাম দিন শেষে কখনোই পার্মানেন্টলি কখনো ভালো হয় না।
তো সেই জায়গা থেকে আমার বন্ধু সার্কেলটা ছিল একটা আমাদের বন্ধু সার্কেলের একটা প্রভাব ছিল। আমি ডিবেট করতাম একদম স্কুল লাইফ থেকে, 5 থেকে আমার ডিবেট করা শুরু হয়েছে, পুরো স্কুল লাইফ ডিবেট করেছি। তো দেখা যেত কি নর্মালি ডিবেট যারা করে তাদের মধ্যে একটা জেতার প্রবণতা থাকে, যে আমি এখান থেকে এই মোশনটাকে বের করে নিয়ে আসবো শুধু রুমের মধ্যে তো আমরাও করেছি আর কি, না স্ক্রিনে স্টুডিওতে জেতার প্রবণতা আর মেসির মতো করে রাস্তায় খেলা না, এটা হচ্ছে এই যে আপনার চিন্তাটা একটা সময় কথায় পরিবর্তন হয়, কথাটা একটা সময় কর্ম পরিবর্তন হয়। তো এটা যে আবার আমি এই সার্কেলগুলো মেনটেন করতাম, এই যে সার্কেলগুলো হচ্ছে দেখতাম যে সবাই হচ্ছে কি একটা কজের প্রতি খুবই সবাই কমিটেড। তো এই জিনিসটা প্রভাবিত করেছে যে ছোট ছোট প্রাপ্তির জন্য, মানে আমার ছোট ইনস্ট্যান্ট প্রাপ্তির জন্য আমার হচ্ছে আমি ব্যক্তিত্বকে বিসর্জন দেওয়ার যে একটা প্রতিযোগিতা এই আমাদের পোস্ট আইডিওলজিক্যাল এই ওয়ার্ল্ডে বা আমাদের এই মডার্ন ওয়ার্ল্ডে, এটা থেকে আসলে মনে হয়েছে বের হয়ে আসার একটা সাহস আমরা দেখাতে পেরেছিলাম। তৎকালীন সময় যেই তরুণ একটা শ্রেণী গড়ে উঠেছিল, যে প্রাপ্তির মহরতে যে সবসময় একটা প্রতিযোগিতা, সেটা থেকে আমরা ঊর্ধ্বে আমার কাছে মনে হয়েছে আসতে পেরেছি। এবং আরেকটা বিষয়, আপনি এখন যাদেরকে আপনি ফ্রন্টলাইনার্স দেখেন বা কথা বলছে, মিডিয়াতে কথা বলছে আমাদের ব্যাচের, আমরা এমন না যে 2024-এ আমরা হচ্ছে আমরা কানেক্টেড না, আমরা অনেক আগে থেকে কানেক্টেড, 2017-16 থেকে। যেমন আমি যদি আমাদের পার্টির কথাই বলি, যেমন নাহিদ, আসিফ, আসিফ তো এখন হচ্ছে উপদেষ্টা, তারপর হচ্ছে আপনি সাইদ আবদুল্লাহকে নিশ্চয়ই চিনেন, সাইদ আবদুল্লাহ, তারপর হচ্ছে আমাদের হাসিনা যেটা বলছে তোমরা অনেকদিন থেকে ষড়যন্ত্র করছো তাকে উৎখাতের জন্য। ষড়যন্ত্র না, আমরা ব্যাপারটা হতো কি যে ক্যাম্পাসে একটা মানে একটা আন্দোলন হতো, এটা শিক্ষার্থীদের পক্ষের আন্দোলন, যেটা হচ্ছে এই ছাত্রলীগের এগেনস্টে আন্দোলন, আমরা কোনো না কোনোভাবে একসাথে মিলিত হয়ে যেতাম। মানে ওইটাই কি ট্রিগার পয়েন্ট? ধরো তুমি ছাত্র রাজনীতি করো নাই অথবা ছাত্র শক্তির কোনো কমিটিতে সম্ভবত না, আমি কমিটিতে ছিলাম, কিন্তু কোটা বিরোধী আন্দোলনে আবার তুমি যোগ দিলা কি এই অ্যাসোসিয়েশন, এই বন্ধু বান্ধব থাকার একটা ব্যাপার কাজ করেছে? এক্স্যাক্টলি, আমরা দেখতাম যে এই মানে একটা যেটা রাইট কজের যে আন্দোলনগুলো হতো, সেখানে আমরা যদিও দেখা যেত এই আন্দোলনের পর আবার 6 মাস কারোর সাথে কারো যোগাযোগ নেই, হঠাৎ একসাথে হয়ে যেতাম। যেমন সাইদ আবদুল্লাহকে মোটামুটি সবাই চিনে এখন, সাইদ আবদুল্লাহ, সার্জিসে যদিও আমাদের সার্জিস সায়েন্স ফ্যাকাল্টিতে ছিল, আমি আর্টস ফ্যাকাল্টিতে ছিলাম, আমাদের আসলে মিউচুয়াল একসাথে হওয়ার কোনো গ্রাউন্ড ছিল না ডিবেটিং ক্লাব ছাড়া, কিন্তু আমরা দেখা যেত আন্দোলনগুলোতে একসাথে হয়ে যেতাম। তো দেখা যেত যাদের ওই ইন্টেনশনটা ছিল, নিয়তটা ছিল, বা যেটাকে আমরা বলি যে যাদের একটা পরিবর্তন করার একটা ইচ্ছা ছিল, তারা কোনো না কোনোভাবে এই ফেসিবাদকালীন এই সময়টা তো তারা হচ্ছে এক হয়ে যেত। তাহলে আসলে হাসিনাই তোমাদের ট্রিগার পয়েন্ট, হাসিনা তোমাদের মিলন মেলার কেন্দ্রবিন্দু হচ্ছে আসলে হাসিনা, ও তোমাদেরকে একসাথে করে দিয়েছে। হাসিনা তো আসলে একটা সিম্বল, মানে সিম্বল, যত করাপশন, যত হচ্ছে অ্যানোমালিজ, যত হচ্ছে ডিসঅর্ডার, সব কিছুর একটা সিম্বল হচ্ছে হাসিনা। হাসনাত, গত বছরের ঠিক মে জুনে তো আন্দোলনটা ট্রিগার করলো, আর তুমি তো ছাত্র রাজনীতিও করো না এর আগে, তাহলে এই আন্দোলনটা কিভাবে শুরু হইলো এবং সেটার সাথে তুমি কিভাবে যুক্ত হইলা? ওকে, যেটা হচ্ছে যে আমরা জুনের 5 তারিখ হাইকোর্টের আবার রায়টা হয় যে আবার হচ্ছে কোটা সিস্টেম রিস্টোর করা হয়েছে, তো রিইনস্টেট করা হয়েছে। তো আমি তখন বনশ্রীতে থাকি রেগুলার, সম্ভবত 18 প্রজ্ঞাপনটাকে চ্যালেঞ্জ করে, প্রোগ্রামটাকে চ্যালেঞ্জ করছিল, চেতনাধারী কেউ একজন সম্ভবত রিড করে আবার। এক্স্যাক্টলি। তো তখন হচ্ছে আমরা তখন মানে এই যে বললাম এটা ব্যাচ, আমরা স্টাডি সার্কেল করতাম, ডিবেট করতাম, আমরা বিভিন্ন ইস্যুজ নিয়ে কথা বলতাম। তখন এই সার্কেলটা দেখলো যে 24-এর নির্বাচনের পরে আসলে একটা রাজনীতি শূন্যতা তৈরি হয় দেশে, সবাই আসলে হতাশ হয়ে যায়। এটা হচ্ছে রিয়েলিটি। তখন দেখা যায় 24-এর 7 জানুয়ারি যে নির্বাচনটা হয়, যে আনচ্যালেঞ্জড, মানে আনক্রিটিক্যালি হচ্ছে হাসিনা হচ্ছে এখান থেকে বের হয়ে আসে, যেটা তখন আসলে রাজনীতি সচেতন যে প্রজন্মটা সেটা হতাশ হয়ে যায়। তো তখন সবাই কেরিয়ারের দিকে যায়, আমি ছাত্রদলের অনেককে দেখেছি তখন বিদেশে কিভাবে কেরিয়ার করা যায়, বা আমাদের নিজেদের মধ্যে অনেকে ছোটো ছোটো বিজনেস করার একটা প্রবণতা। আমরা আবার সরকারি চাকরি 2021-22 থেকে মধু বিক্রি তখন ব্যাপক বেড়ে গেছে তখন, কারণ দেখলো হতাশা একটা, কারণ দিন শেষে মেনে নিচ্ছে, সবাই মেনে নিচ্ছে 41 সাল পর্যন্ত, কেউ হাসিনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করছে। এখন আমাদের দেশের অনেক রাজনীতিবিদ অনেক কথাই বলছে যে ব্যাকডোর স্ট্র্যাটেজি দিয়ে হাসিনাকে আউটসাইড করার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে এটা সত্য, অনেকেই হচ্ছে 41 সাল পর্যন্ত ওয়েট করার মনস্তাত্ত্বিক একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল। তো তখন সেটা আমরা যেটা হয়, আমাদের আমাদের ব্যাচের পড়াশোনা শেষ হয়ে যায় কারো 22 কারো 23, তখন আমরা ক্যাম্পাস থেকে অনেকে বের হয়ে যায়, তা আমিও বের হয়ে যাই। তো তখন আমি বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলাম, নাহিদ কিছু একটা গুছানোর চেষ্টা করছে, আসিফ নিজের একটা
লেখালেখির জায়গা বা একটা পত্রিকা দাঁড় করানোর চেষ্টা করছে, সাথে সাথে অ্যাক্টিভিজম তো আছেই। তো জুনের 5 তারিখ যখন এই প্রজ্ঞাপনটা দেখে আমার মনে আছে, আমি তখন রাতের বেলা আমি যখন ক্লাস নিচ্ছিলাম বনশ্রীতে, তো ক্লাস নেওয়ার সময় আমার এক ভাই মওদুদ ভাই আমাকে জানায় যে এরকম কিছু একটা হয়েছে, যে আবার এই কোটা সিস্টেম রিস্টোর করা হয়েছে। তো 18-তে আমরা যারা আন্দোলন করেছি, আমাদের যেহেতু একটা লিগেসি আছে, তার মানে এখন আমরাই ইমিডিয়েট এটার ভিকটিম, মানে ইমিডিয়েট এই প্রজ্ঞাপনের ইম্প্যাক্ট যাদের উপরে পড়বে সেটা হচ্ছে আমরা। তো আমাদের তো আন্দোলন করার অভিজ্ঞতা আছে, সুতরাং আন্দোলনটাকে যদি করতে হয় সেটা আমাদেরই করতে হবে। তো তখন ইনস্ট্যান্ট হচ্ছে আমরা সিদ্ধান্ত নিই আমরা আবার একটা আন্দোলন করবো ক্যাম্পাসে। তখন আমাদের ছোটো ভাই ছিল কিছু, যে হাসিফ, রিফাত, রশিদকে যা আপনারা দেখেন আমাদের ক্যাম্পাসের ছোটো ভাই ওরা। তো এরপর দিন ক্যাম্পাসে আসি, জুনের 5 তারিখ ক্যাম্পাসে এসে দেখি যে সোশ্যাল সায়েন্সের সামনে, আমাদের সেন্ট্রাল লাইব্রেরি এবং সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ের সামনে এসেই নাহিদকে পাই। আমি, নাহিদ, সার্জিস, আসিফরা আসে, হাসিব আসে, রিফাত, রশিদ আসে। দেন হচ্ছে আমরা একটা পরিকল্পনা করি যে আমরা আন্দোলনটাকে কীভাবে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু এর আগে কি মামলা চলাকালীন অবস্থা কি কোনো প্রতিবাদ শুরু হয়েছিল, যে এই মামলাটা দিয়ে 18-র কোটা বৈষম্যটাকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে? না, এটা অলরেডি সার্টেন। আমরা যখন 18-তে যখন এই ঘটনাটা হয় তখনই হচ্ছে এটার হয়তো রিড করা হয়, কিন্তু এটার মানে 5 তারিখের আগ 5 তারিখের আগ পর্যন্ত এটা নিয়ে কোনো নড়াচড়া ছিল না। এটা হঠাৎ করে হচ্ছে এটা সামনে নিয়ে আসা হয়। তখন মনে হয় আমরা যতটা শুনেছিলাম, বেইজিং এর সফরটা হলো হাসিনা ডিজাস্টার হয়, বেইজিং এর সফরটা আনএক্সপেক্টেড ছিল, ইন্ডিয়া থেকে খালি হাতে আসছে, মোটামুটি সবকিছু দিয়াটিয়ে আসছে, এবং তখন কিন্তু মানে পলিটিক্যাল পার্টিগুলোর ভিতরে একটা সন্দেহ সংশয় ছিল আর কি, যে সরকারি কি আসলে মানে রাজপথকে উত্তাল করতে চাচ্ছে কিনা ওইখান থেকে ডাইভার্সনের জন্য। এবং আমরাও কিন্তু তখন এটা অনেক স্কেপটিক্যাল ছিলাম, যে কারণ যেহেতু হাসিনা বারবারই কাজগুলো করেছে, আসলে এরকম কিনা। ডেফিনেটলি তখন হচ্ছে আমরা যেমন ওই তখনকার সময় যে ভারত ইস্যুটাকে আমরা কি ডাইভার্ট করার জন্য এটা কি কোনো পলিসিটাকে কুক করে দিয়েছে হাসিনা কিনা, এই ধরনের শাহবাগে জমায়েত হতে দিচ্ছে, প্রতিবাদ করতে দিচ্ছে। নর্মালি তো পুলিশ কাউকে অ্যালাউ করে না মিছিল মিটিং। দ্বিতীয় যেটা তোমাদের আন্দোলনে আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে মিডিয়াকে কন্ট্রোল করবার যে কালচারটা আমরা দেখেছি তোমাদের আন্দোলনে, কিন্তু সরকার মিডিয়াকে তখন কন্ট্রোল করে নাই, ব্রেকিং নিউজ আকারে গেছে। এটা নট এক্স্যাক্টলি, এটা হচ্ছে কি শুরুর দিকে কথা পার্শিয়ালি, হ্যাঁ, এটা কারণ এটা তো জনদাবি ছিল তো। আর তখন যে সন্দেহটা আমাদের মাথায় আসছে যে সরকার চাচ্ছে কিনা, কারণ নর্মালি তো ধরো বড় বড় বিএনপির সমাবেশও কমপ্লিটলি ব্ল্যাক আউট করে দেয় যে তেমন কিছু হয় না, একটা ছোট্ট প্রোগ্রামাদি হয়েছে আর কি, এরকম। হ্যাঁ, জনদাবি ছিল সেই জায়গা থেকে আসলে। আর তখন ওই সময়টা পর্যন্ত মোটামুটি যে মেইন স্ট্রিম মিডিয়া থেকে মাইক্রো মিডিয়ার একটা প্রভাব তো অবশ্যই তখন সিটিজেন জার্নালিজম এটা বেড়ে যায়। তখন ওই আমরাও মেইন স্ট্রিম মিডিয়া দেখাবে কি দেখাবে না, সেইটার আসলে ওইদিকে আমরা কনসেন্ট্রেশন, আমরা সবাই সাংবাদিক হয়ে উঠেছিল ওই সময়টাতে। তাহলে আজকে যখন তুমি হাইন্ডসাইট দিয়ে ফিরে দেখো, মে, জুন, জুলাই, মানে কোনো কিছু কি ভিন্নভাবে করা যাইতো, ভিন্নভাবে করা উচিত ছিল, এটা এইভাবে না করে ওইভাবে করা দরকার ছিল না, সব কিছু খুব লাগে যে আসলে কি করলাম, মানে এরকম মানে রিফ্লেকশনটা কি? আমার কাছে মনে হয় যে 5ই অগাস্ট জুন থেকে মানে জুলাই থেকে 5ই অগাস্ট পর্যন্ত যে এই সময়টাতে আমরা কিছু কোয়েশ্চেনকে মানে ডিল করা উচিত ছিল, যেটা এখনও পর্যন্ত আমরা টেনে নিয়ে যাচ্ছি। আমাদের জাতীয় ঐক্য সুসংহত করার একটা উপলক্ষ তখন ছিল, কিছু পদক্ষেপ নিলে হয়তো ওই জায়গাটা সুসংহত হতো আর কি। তো এটা ধরো 5ই আগস্টের পরের অংশে পরে আসতেছি, মানে ধরো 5ই আগস্টের আগ পর্যন্ত তোমাদের লড়াই, সংগ্রাম, আন্দোলন, মিছিল, মিটিং সংগঠিত করা, এই পুরো প্রসেস যেটাকে আমরা 36 জুলাই বলছি, এই 36 দিনে তোমরা গ্রেফতার হয়েছো, ডিবি অফিসে নিয়ে গেছে, তোমাদের উপর অত্যাচার, নির্যাতন, এগুলো তো সব তো আমরা দেখেছি। এই সময়টাতে স্ট্র্যাটেজি, কৌশল, আন্দোলন, হতাশা, পারবো কি না, যদি ফেল করি, মানে এই সময়টার মানে রিফ্লেকশনটা কি দেখো তোমাদের এখন পিছনে ফিরে তাকায়? না, এটা হচ্ছে একদম একটা মানে এটা হিসাব মেলানো যাচ্ছে না, ইনভেস্টেড মানে উই ফিল অ্যাকচুয়ালি ইনভেস্টেড, যে এটা নিয়ে আসলে মানে রিভিজিট করার চিন্তাকে আবার হচ্ছে রিভাইজ করার মানে মনে হয় যে না, প্রত্যেকটা প্ল্যান হচ্ছে এখানে ক্লিক করছে। আর দিন শেষে এটা যেহেতু সবাই প্ল্যানার হয়ে গেছে, সবাই ডুয়ার হয়ে গেছে এখানে এই আন্দোলনে, প্রত্যেকটা জনমানুষ এখানে আসলে ওই প্ল্যান করার জায়গাটা, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি সেট করার জায়গাটায় সিঙ্গেল মানুষ ছিল না। তো যেহেতু ছিল না, এটা সার্বজনীন করে যেহেতু আমরা
তুলতে পেরেছিলাম মানে এই আন্দোলনের ইনিশিয়াল পর্যায়ে, যার কারণে এখন আর এটা ফিল হয় না যে মানে মনে হয় যে আবার যদি একটা সুযোগ আসতো তাহলে আমরা এটা করতে পারতাম, সেটা করতে পারতাম। মানে 5ই আগস্ট দিন পর্যন্ত কমায় ফেলতে পারতা কিনা, ধরো কৌশলগতভাবে চিন্তা করলে এটা 36 দিন না 16 দিনে হয়ে যেতে পারতো, এরকম কখনো আসছে মাথায়? নট এক্স্যাক্টলি, এটা এইভাবে করা যেত না। তাহলে যদি আমরা যদি এটাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এই ডোরটা ওপেন না রাখতাম, আমরা যদি হ্রাস করতাম, তাহলে অন্যান্য যে আন্দোলনগুলোকে যেভাবে আওয়ামী লীগ দমন করেছে সরকার বিরোধী একটা তকমা দিয়ে, এটাকেও এভাবে দমন করার আরেকটা ব্যর্থতায় পর্যবেসিত একটা আন্দোলনের মতো পুরো প্রসেসটাকে তোমরা অর্গানিক ফিল করছো? এটা অর্গানিক ফিল করছি। এটার ভিতরে কোনো নাই, মানে কোনো গ্রাফে ফেড আউট করেছে এরকম মনে হচ্ছে না এখন? এটা গ্র্যাজুয়াল, এটা এসকেলেশন হয়েছে, এবং এটা হচ্ছে যেভাবে আমার কাছে মনে হয় এই 36 দিন নিয়ে আসলে নিজের চিন্তাকে রিভাইজ করার আসলে কোনো মানে স্কোপ নাই, বরং 5ই আগস্টের পরের অনেক কিছু নিয়ে মন্তব্য করার জায়গা আছে। রাইট। 5ই আগস্টের ঘটনা, 5 থেকে 8-এর যে সময়টা, হাসিনা পালায়ে চলে গেল, দেশে কোনো সরকার নাই, সব কিছু এলোমেলো হয়ে গেছে, পুলিশ প্রশাসন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ ব্রোকেন ডাউন হয়ে গেছে, এবং সরকার গঠন হবে কি হবে না এটা নিয়ে অনেক কথা আছে। কে প্রধান উপদেষ্টা হবেন কি হবেন না, কোথায় আলোচনা হচ্ছে, কে সিদ্ধান্ত নিয়েছে। এখন এটা অনেকেরই প্রশ্ন যে কেন প্রফেসর ইউনূস, তোমরা কিভাবে এই সিদ্ধান্ত নিলা? যে অনেকেই বলে তোমরা চাপায়া দিছো সবার উপরে যে প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হবে। এটা নিয়ে তোমাদের অভিমত? এখানে কিছু কিছু বিষয়ে হচ্ছে আমি ব্যক্তিগত জায়গা থেকে পরবর্তীতে বলবো, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, এক্ষেত্রে আসলে ওই সময় দ্বিতীয় কোনো ব্যক্তি যাকে ন্যাশন ওয়াইড অ্যান্ড ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করবে এই ফিগার আমাদের নাই আনফর্চুনেটলি। যে সেকেন্ড একটা অপশন যেখানে ওনার এই ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স এবং ন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আছে, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের সমপর্যায়ে ওইটা কিন্তু ছিল না। আর ওনার যেহেতু এটা পলিটিক্যাল একটা জার্নি আছে, একটা ছোট বা বড় পরিসরে একটা জার্নি আছে, উনি এই সরকারের যাদেরকে টার্গেট করে যাদের উপরে একটা নিপীড়ন চালিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মধ্যে অন্যতম, উনার ওই এক্সপোজারটা আছে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময় একটা বেস্ট অপশন। একটা বিষয় আলোচনাতে বারবার আসে, সেটা হচ্ছে যে 8 তারিখে জাতীয় সরকার হওয়ার দরকার ছিল। যে সব রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন, প্রফেসর ইউনূসকে সামনে রেখেই একটা জাতীয় সরকার হলে আজকে আমরা যে সংকটগুলো, যে প্রশ্নগুলো, তোমার গত সপ্তাহের ক্যাম্পেইনটাও আমরা আনবো একটু পরে, যে এটা রিজলভ হয়ে যাইতো। তোমরা কি এটা বোধ করো? ডেফিনেটলি বোধ করি। তাহলে সেখানে তোমাদের লিডারশিপের ফেইলিউরটা কোথায়? এবং ওই সময় কেন হইল না, এটা কিভাবে হইতে পারতো? দিন শেষে তো তোমাদের কালেকটিভ লিডারশিপই তো হয়েছে। এক্স্যাক্টলি। এটা কি তোমাদের ফেইলিউর কিনা? না, ডেফিনেটলি এটাকে আরো সুসংহত করা যেত, এই সরকার গঠন প্রক্রিয়াটাকে আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করা যেত, এবং এটাকে আমরা এখন যেই উত্তরগুলো পাওয়ার কথা ছিল, এখন দেখা যাচ্ছে যে এই সিচুয়েশনটা ইজ জেনারেটিং মোর কনফিউশন অ্যান্ড কোয়েশ্চেন নট অ্যান্সার। তো আমরা আসলে এটা আমাদের ফেলিওর আছে, এবং কাদের ফেলিওর আছে, কেন হয় না, এই বিষয়গুলো আসলে হিস্ট্রি। তুমি যখন আত্মজীবনী লিখবা 60 বছর 70 বছর, না এগুলো তখন বলবা না, এটা আরো আগেই বলবা? না, এটা প্রয়োজন অনুযায়ী আমি ডিসক্লোজ করবো, প্রয়োজন অনুযায়ী। যখন মনে হয় যে এটা কেন হইল না, এটার পিছনে কি বাধা ছিল, সদিচ্ছা বাধা ছিল, আমার মনে হয় যে এটা পলিটিক্যাল একটা সদিচ্ছা এখানে অভাব ছিল, এবং হয়তো আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তখন তোমরা কি আরো ডিসাইসিভ হইতে পারতা কিনা? আমরা যেভাবে প্রফেসর ইউনূসের ব্যাপারে তোমরা ডিসাইসিভ ছিলা, বিকল্প অপশনের ব্যাপারে তো অনেকে পুশ করেছে, ডেফিনেটলি প্রধান উপদেষ্টা এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, জেড হইতে পারে, কিন্তু তোমরা ডিসাইসিভলি পুশ করেছো যে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টে আমাদের এর থেকে বেটার কোনো অল্টারনেটিভ নাই। তাহলে সেক্ষেত্রে জাতীয় সরকারের ব্যাপারে কি তোমরা আরো ডিসাইসিভ হইতে পারতা? আমরা তখন আমাদের যে সভরেন্টি, আমাদের এই ইন্টারন্যাশনাল, আমরা দেখতে পাচ্ছিলাম যে কোনো সময় একটা ইন্ডিয়ান একটা এখানে একটা পিনেট্রেশন হতে পারে, যার কারণে আমরা চেয়েছি জাতীয় স্বার্থে এটা আমরা বলবো না যে এটা কালেকটিভ লিডারশিপ ফেলিওর, রাদার আমরা জাতীয় স্বার্থে কালেকটিভ লিডারশিপ স্যাক্রিফাইস। আমরা দেখছি যে এখানে আমাদের দেশের প্রথিতযশা যে রাজনীতিবিদ আছেন বা যারা আমাদের রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা ইনস্ট্যান্ট আমাদের কাছে মনে হয়েছে তারা জাতীয় ঐক্য এবং জাতীয় সরকারকে সুসংহত করার পরিবর্তে ক্ষমতার পরবর্তী ভবিষ্যৎ সম্ভাব্য ক্ষমতার পাটাতনকে সুসংহত করার দিকে মনোযোগী হয়েছে। তো এটা আসলে কতটা
ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা হিস্ট্রি ডিফাইন করবে। তবে আমরা চেয়েছিলাম যাতে করে হচ্ছে একটা জাতীয় সরকার হোক, জাতীয় সরকারের মধ্য দিয়ে যেন একটা পরবর্তীতে একটা ডেমোক্রেটিক প্রপার এক্সপেক্টেড ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন হয়, কিন্তু সেটা হচ্ছে সদিচ্ছার অভাবে, পলিটিক্যাল গুডউইলের অভাবে সেটা সম্ভব হয়ে ওঠেনি। এবং এক্ষেত্রে কারা কারা ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে মানে হিস্ট্রি উইল সামটাইম ভেরি সুন সময় আসার পরে তোমরা বলবা। ডেফিনেটলি। একটা বিষয় হচ্ছে যে 8 তারিখে সরকার গঠন হওয়ার পরে তোমরা ফেব্রুয়ারিতে এসে দল করলা, এর ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা ছিল, তোমরা নাগরিক কমিটি করলা আর কি। এখন একটা এবং ওই সময়টাতে আমাদের মনে আছে সবার যে প্রচুর আন্দোলন ফেস করতে হয়েছে প্রতিদিন। এইখানে তাবলিগের সমস্যা, ওইখানে পলিটেকনিকের স্টুডেন্টরা ব্লক করে আসছে, ওখানে শিক্ষকরা মাঠে নেমেছে, এবং প্রায় আমরা দেখতাম যে তোমরা সরকারের প্যারালাল বিভিন্ন জায়গাতে গিয়ে এগুলো নেগোশিয়েট করতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে তোমরা দল করাটা পিছায়া না দিয়ে যদি আগায় নিয়ে আসতা, তাহলে সেখানে কি এই ডিসিপ্লিনটা মেনটেন করা সহজ হইতো কিনা? আসলে দল করার বিষয়টা হচ্ছে কি, আমরা যদি দেখি তোমরা সিদ্ধান্তে আসতে পারো না যে আসলে তোমরা দল করবা কিনা। একটা বিষয় হচ্ছে যে আমরা তো তখন ওই যে দল করার বিষয়টা, আমাদের রাজনৈতিক দল করতে হবে ওই ধরনের কোনো আমাদের কম্পালশন ছিল না, একটা আমার বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে এই যে ন্যাশনাল পারপাস কি ছিল? না, পারপাস ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে হবে। হ্যাঁ, ইয়েস, এক্স্যাক্টলি আমাদের পারপাসটা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার, এইটা সবার সরকার। আমরা যেহেতু দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো একটা পলিটিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে গিয়েছে, তো তাদের একটা হচ্ছে সরকারও এটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চেয়েছি মানে যেভাবেই হোক এই অন্তর্বর্তীকালীন সরকারটা যেন হচ্ছে আপনার সাকসেসফুল হয়, এটা যেন সাকসেসফুল হয়। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো যেগুলো করার উচিত ছিল, যে এই ক্রাইসিস ম্যানেজমেন্টে তাদের একটা হ্যান্ডস থাকা দরকার ছিল, কিন্তু আনফর্চুনেটলি তারা মনে করেছে না এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ, কিন্তু এটা আমরা করতে পারি নাই। মানে এই জায়গাটাতে আসলে আমরা ওভাবে ডিজন করতে পারি নাই যে না এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ, এটা ওদের বিজনেস, এখানে মানে এটা আমাদের কোনো বিজনেস না, এটা আমরা করতে পারি নাই আমরা। কারণ এটা হচ্ছে কি, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সন্তান, এটা মানে আমাদেরকেই হচ্ছে টেক কেয়ার করার কথা ছিল। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে সেটা অনেক রাজনৈতিক দল এই চিন্তা থেকে বের হয়ে এসে ওকে ফাইন আমরা অন্য কিছুতে ফোকাস করি, অন্তর্বর্তীকালীন সরকার তার যে অ্যাসাইন যেই টাস্কগুলো আছে সেগুলো করলে করুক, না করলে নাই, যদি না করে আমরা পরবর্তীতে এসে করব। সুতরাং সেই শুধুমাত্র সময়টা অতিক্রম করার হচ্ছে অপেক্ষায় থেকেছে, যার কারণে এই যে ক্রাইসিসগুলোতে আমাদের ইনভলভ হতে হয়েছে। আপনি দেখবেন ক্রাইসিসে যদি আমরা ইনভলভ হতাম তখন বলা হয়তো ওরা কারা ইনভলভ হওয়ার, আর যদি না হইতাম বলতো যে কি যে এরা হ্যাঁ এরা কেন ইনভলভ হইতেছে না। তো এই যে একটা এইখানে একটা প্রত্যাশার একটা সংকট, এবং জাতি হিসাবে রাজনৈতিক দলটা ডিসাইড করতে পারে নাই যে আসলে আমাদের রুলটা কী হওয়া উচিত, এবং আমাদের ওই স্পেসটা করে দিতে পারে নাই। আমাদেরকে যদি স্পেসটা করে দিতে পারে নাই, সেজন্য আমাদের কাছে মনে হয়েছে যে একটা আপনি পলিটিক্যাল ইস্যুস ডিল করার জন্য আপনি একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে আপনাকে মাঠে থাকা উচিত। এইভাবে আনটাইটেলড হয়ে হচ্ছে আপনি পলিটিক্যাল ইস্যুস যখন ডিল করবেন তখন সেইটা ন্যাশনাল এন্ডোর্সমেন্টটা হয় না। তো সেজন্য আমাদেরকে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমাদের আসলে পলিটিক্যাল পার্টি হিসেবেই আসলে ফাংশন করা উচিত। মানে সেটা কখন সিদ্ধান্ত নিলা যে রাজনৈতিক দল আকারে তোমরা হাজির হবা? এই যে কোন সময়টাতে? এই যে আমাদের এক ধরনের নভেম্বর ডিসেম্বরের দিকে এসে না, এটা যে স্পেসিফিক, এটা একটা প্রক্রিয়ার মধ্যে ছিল। এটা এই চিন্তাটা হচ্ছে ডেভেলপ করতে সময় লেগেছে। আমরা যে প্রত্যেকটা উপলক্ষে আমাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে আমি কেন অংশগ্রহণ করবো। যেমন দেখলাম ঐক্যমত্য কমিশনে যখন আমরা কথা বলতে গিয়েছি, আমাদের এই বিপ্লবের একটা অংশ হিসাবে আমাদের কথা বলা উচিত। আমরা যেহেতু কিন্তু ওইটা তো আমরা দেখলাম যে ওইটা তো ক্রিটিসিজমের শিকার, যে মানে একটা সময় আসছে যে এরা কারা, এই প্রশ্নটা কিন্তু একটা ছিল, ওরা কারা, তোমরা কারা, আমরা কারা, মানে আমরা কারা। অর্থাৎ পলিটিক্যাল অ্যান্টাইটি না থাকলে এই যে আপনার একটা সময় আপনার এক্সিস্টেন্সকে আপনার কোয়েশ্চেন করা হবে, পরিচয় সংকট তৈরি হয়। তো সেক্ষেত্রে এটা আমার মনে হয় যে আরও বেশি রাজনৈতিকভাবে উদার হতে পারতো, এবং এই যে আমাদের বিপ্লবের যে বিপ্লবকে সুসংহত করার জন্য এই বিপ্লবের এই ফোর্সটাকে অ্যাকোমোডেট করা আমাদের পলিটিক্যাল যে দলগুলো রয়েছে তাদের উচিত ছিল। সেই জায়গায় আমরা মনে হয়েছে তারা হচ্ছে পরবর্তীতে হয়তো একটা ক্রাইসিস ফিল করেছে, যে আপনি পরবর্তীতে ক্ষমতায় আসার পরে আপনি রাজনীতি করবেন যেই যে ম্যান্ডেট নিয়ে,
এগুলো যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বিপ্লবের এই ফোর্সই করে ফেলে, তাহলে তো পরবর্তীতে আপনার ক্ষমতায় এসে রাজনীতি করার ওই ম্যান্ডেটগুলো আর থাকছে না। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক দল হয়তো এটা মনে করেছে যে আমরা ক্ষমতায় গিয়ে যা করব তা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারই করে ফেলে, তাইলে আমাদের আর করার কি আছে। তো সেই জন্য আমরা একটা নিউট্রাল একটা অবস্থান হয়তো নেওয়ার কারণে তখন আমাদের এই রাজনৈতিক দলটা আমাদের করতে হয়েছে। পিছনে ফিরে তাকালে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আকারে তোমাদের যে রোলটা ছিল আগস্টের পর থেকে, সেইটাকে কি তুমি ক্রিটিক্যালি দেখো কোনোভাবে, যে তোমরা মানে যা করা দরকার ছিল অথবা এটা না করলেই ভালো হতো, এটা আমাদের এখতিয়ারভুক্ত ছিল না, অথবা দলটা করাটা আগায় নিয়ে আসা প্রয়োজন ছিল? কারণ আগস্ট সেপ্টেম্বরে তোমাদের যে ব্যাপারে যেই মানে পাহাড় সমান সমর্থন ভালোবাসা, সেটা তো গ্র্যাজুয়ালি ফেড আউট করেছে, এটা ন্যাচারাল, এটা করে। তো ওইটা কি তোমরা ফিল করো যে আগস্ট থেকে ফেব্রুয়ারিকে তুমি ক্রিটিক্যালি দেখো? ডেফিনেটলি ক্রিটিক্যালি দেখা, রিএসেস করা আমাদের অ্যাক্টিভিটি, এটা আমরা প্রতিনিয়ত করি যে আমরা কি করা উচিত ছিল, কি করতে পারতাম, এই স্টেপ নেওয়ার পরবর্তীতে আউটকাম কি হয়েছে, আমাদের অবজেক্টিভ কি, এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে রিএসেস করা হয়। তো সেই জায়গা থেকে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে এখানে অনেক কিছুই, আমরা জুন থেকে জুলাই পর্যন্ত, জুন জুলাই আগস্ট অনেক কিছুই করতে হচ্ছে, যেটাকে আপনি কোনো নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতে পারবেন না। সমস্যাটা হচ্ছে আগস্টের পরে আমরা এটাকে একদম নিয়মের মধ্যে নিয়ে আসতে চাইছি। আপনি বিপ্লব তো আসলে নিয়ম মেনে হয় না। আপনি গণভবন ভাঙছেন, বঙ্গভবন ভাঙছেন, আপনি হচ্ছেন সরকারকে, নির্বাচিত সরকারকে, আমি যদি ওইভাবে বলতে চাই, কারণ সরকার নির্বাচনটা তো কাগজে কলমে এটা তো এন্ডোর্স করছে, এই সরকারকে আপনি উঠাই দিয়েছেন। তো এটা তো কোনোভাবে এটাকে মানে রাষ্ট্রদ্রোহিতার জন্য ফাঁসি হওয়ার উপযোগী অপরাধ। তো এটাকে যদি আপনি এভাবে করেন, মানে যেই কাজগুলোর জন্য জুন থেকে অগাস্ট পর্যন্ত যেই কাজের জন্য আমাদেরকে প্রশ্ন করা হয় না, একই কাজের জন্য অগাস্টের পরে কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা প্রবলেমেটিক। আদারওয়াইজ এই জায়গাটা প্রবলেমেটিক কোন জায়গা থেকে? এটা কি তোমরা তোমাদের ম্যান্ডেটকে জাতির কাছে পরিষ্কার করতে পারো নাই? না জাতি আসলে তোমার কাছ থেকে প্রত্যাশার যে জায়গাটা, সেখানে 5 তারিখে তারা দাঁড়িয়ে দিয়ে দিয়েছে? এটা জাতি না, এটা হচ্ছে কিছু পলিটিক্যাল পার্টি। আমি বললাম না যে রাজনৈতিক দলগুলো, আমার কাছে মনে হয়েছে যে তারা সেটা ভেবেছে, মানে হাসিনা চলে গেছে, তোমরা বাড়ি চলে যাও, বাকিটা আমরা দেখব, মানে এখন এটা আমাদের বিজনেস, বাকিটা এটা আমরা দেখব। হ্যাঁ, পলিটিক্স ইজ আওয়ার, মানে এটা আওয়ার মনোপলি, মানে এটাতে আমরা এটা কারোর সাথে শেয়ার করব না, এবং এই কাজটা আমাদের কাজ। এই কাজটা হচ্ছে আমরা যারা দীর্ঘদিন আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, রিপিট করছি, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, এটা আমাদের অ্যাক্টিভিটি, আমাদের কাজ। তোমরা বাবা এনাফ করছো, এখন বাড়ি ফিরে যাও। এই চিন্তাটা, এই চিন্তাটা, এই স্পেসটা, মানে এই চিন্তাটা হচ্ছে আমাদের মনে হয়েছে যে স্কোপ অফ ওয়ার্কটা অনেক হচ্ছে কোয়েশ্চেন মার্কের মধ্যে নিয়ে এসছে। আদারওয়াইজ যেমন আপনি দেখেন 5 আগস্টের পরে আজকে পর্যন্ত যদি দেখেন, আপনার শুধুমাত্র হাসিনা যে চলে গেছে, হাসিনা তো হচ্ছে এটার মধ্য দিয়ে যদি আপনি মনে করেন যে ফেসিবাদকে আপনি আউটসাইড করতে পারছেন, এটা প্রবলেমেটিক। আপনি হাসিনাকে হাসিনা যারা বানাইছে, যে মিডিয়া হাসিনাকে হাসিনা বানাইছে, তাদের আপনি কিচ্ছু করতে পারেন না। যে জুডিশিয়ারি পুরা সিস্টেমটা হাসিনাকে হাসিনা হয়ে উঠতে রসদ যোগাইছে, আপনি কিছুই করতে পারেন নাই। যেই অ্যাডমিনিস্ট্রেশন আপনার হচ্ছে হাসিনাকে হচ্ছে সব রকম সহযোগিতা দিয়ে হচ্ছে হাসিনা তৈরি করেছে, আপনি সেটা এখনও পর্যন্ত ইনট্যাক্ট, পুলিশ সিস্টেম ইনট্যাক্ট, আপনি কিছুই করতে পারেন নাই। যখন আমরা এই বিষয়গুলোতে ফোকাস দিতে গেলাম, তখনই প্রশ্ন আসলো যে আপনার ম্যান্ডেট কী? আপনার তো ম্যান্ডেট নাই আপনার। তো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে আমরা বিপ্লবটাকে সুসংহত করতে পারি নাই আমাদের কাছে মনে হয়। এবং 5 আগস্টের পরে আমরা সেমি ডেমোক্রেটিক, আমরা সেমি কনস্টিটিউশনাল, এবং হচ্ছে আমরা হচ্ছে হওয়ার কথা ছিল রেভলিউশনারি, হয়ে গেছে হচ্ছে কনস্টিটিউশনাল, অ্যাডহক কনস্টিটিউশনাল বলি আর কি, অ্যাডহক কনস্টিটিউশনাল, মানে যখন যে প্রফেশনটা মানা উচিত আমাদের কালেক্টিভলি, তখন এটা মানছি। এক্স্যাক্টলি, আমরা মানে কনস্টিটিউশনটাকে আমরা বলছি আমরা এই কনস্টিটিউশনকে মানি না, আবার এই কনস্টিটিউশনের রাষ্ট্রপতিকে নিয়ে আমরা সংসার করতে হচ্ছে। তো এই যে প্রবলেমটা হচ্ছে এখানে, আমরা এই কোশ্চেনগুলোকে আমরা ডিল করতে পারি নাই, আমরা আওয়ামী লীগের কোশ্চেনকে যথাযথভাবে ডিল করতে পারি নাই, আমরা আওয়ামী কালচারকে সরাসরি আমরা যথাযথভাবে ডিল করতে পারি নাই, আমরা হচ্ছে
আওয়ামী ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে সরাসরি ডিল করতে পারি না, আমরা শুধু হাসিনাকে ডিল করছি। তো হাসিনা তো এমনি হয়ে ওঠে নাই, হাসিনা একটা অঙ্গ প্রত্যঙ্গ তো রয়ে গেছে, অঙ্গ এই পুরো ইকোসিস্টেমটা কিন্তু এক্সিস্ট করে। এবং হচ্ছে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে সিস্টেমটা হাসিনা বানাইছে, আমরা জাস্ট হাসিনাকে উঠাই দিয়ে আবার এই সিস্টেমের মধ্যে ঢুকে গেছি। তো এটা আসলে প্রত্যাশা করা আমাদের কাছে মনে হয় যে এটা খুব বেশি অনেক বড় প্রত্যাশা হয়ে যায়। যে সিস্টেম হাসিনা বানায় এই সিস্টেম দিয়ে আবার হচ্ছে আপনি হাসিনা নিধনের কর্মসূচি চালাবেন, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। একটা বিষয় হচ্ছে যে তোমাদের এই পথ চলাতে থার্ড স্টেজ হচ্ছে দল করাটা। তোমরা 36 দিনের একটা লড়াই করলা, আন্দোলন করলা, এরপর একটা ইন্টারিম সময় তোমরা কাটাইছো আন্দোলনে, সরকারের সাথেও ছিল, বাট তোমাদের একটা নিজস্ব অরাজনৈতিক প্ল্যাটফর্মের জায়গা ছিল। ফেব্রুয়ারি মাসে দল করবার পর থেকে এই জার্নিটাকে তোমরা কিভাবে দেখছো? এই পরিচয়টা, এই কার্যক্রমটা মানে অন্য দুইটা সেগমেন্টের সাথে মিল অমিলের জায়গা থেকে কিভাবে দেখছো? অন্য দুইটা কার্যক্রম হচ্ছে, তখন তো দুইটা হচ্ছে যে ওই দুইটা ছিল একটা ইউনিভার্সাল প্ল্যাটফর্ম সবার জন্য, এটা সার্বজনীন একটা জায়গা ছিল। আর এখন তো হচ্ছে আমি একটা পলিটিক্যাল এন্টাইটি হিসেবে হচ্ছে আমি ফাংশন করতে হচ্ছে। আমার স্পেসিফিক আমার অ্যাক্টিভিটি রয়েছে, আমার স্পেসিফিক ম্যান্ডেট রয়েছে জনগণের কাছে। আমি অন্য 8-5টা রাজনৈতিক দল থেকে আমি আলাদা, আমার কর্মসূচি আলাদা। এবং হচ্ছে দিন শেষে আমরা একটা ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমরা হচ্ছে পলিসি ম্যানিপুলেটের অংশ হতে চাই, পলিসি বা মেকিংয়ের হচ্ছে আমরা একটা অংশ হইতে চাই। তো তখনকার সময় ছিল যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি বিপ্লবটাকে সুসংহত করার চেষ্টা করছিলাম। আর এখন হচ্ছে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে হচ্ছে আমরা একটা পলিসি মেকিংয়ের আমরা পার্ট, যেটা অন্যান্য রাজনৈতিক দলগুলো যেই চেষ্টাটা করে সেটা। এবং কাজের ক্ষেত্রে দেখা যায় যে এখন কিছু আমাদের রাজনৈতিক কিছু ম্যানিফেস্টো নিয়ে মানুষের কাছে যেতে হয়। আমাদের তখনকার সময় ছিল শুধুমাত্র আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে কীভাবে সাকসেসফুল করতে পারি। আর এখন হচ্ছে যেটা যে আমরা কিভাবে যে কেন 54 বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলো কেন জনগণের আশা আকাঙ্ক্ষা আর বাস্তবায়ন ঘটাতে কেন ব্যর্থ হয়েছে, জনপরিসরে কেন সার্বজনীনতা অর্জনে ব্যর্থ হয়েছে, এই জায়গাগুলো হচ্ছে আমরা ডিকোড করে আমরা নিজেরা ওই লিমিটেশনসগুলোকে ওভারকাম করে মানুষের কাছে একটা ম্যান্ডেট নিয়ে যাওয়া, যেটার মধ্য দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে আমরা কেন আলাদা হব এবং আমরা কিভাবে তাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবো, এই কাজগুলোই হচ্ছে এখন বেশি করতে হয় তখনকার সময়ের চেয়ে। তো সেটা তোমরা আইডেন্টিফাই করেছো কি না যে নতুন রাজনীতি আকারে তোমার বক্তব্য কেন অন্যদের থেকে আলাদা এবং সেটা কোথায় কোথায় আলাদা, সেই জায়গাগুলো কি তোমরা আইডেন্টিফাই করেছো এবং সেটা নিয়ে তোমরা তোমাদের বক্তব্য দিচ্ছ? দেখেন, এই বিষয়গুলো হচ্ছে আমাদের যেটা গঠনতন্ত্র, ম্যানিফেস্টো, এগুলো না কাজ চলছে। আমরা এটার একাডেমিক কাজগুলো চলছে, আমরা এগুলো হচ্ছে খুব শীঘ্রই উপস্থাপন করব। আর আমরা আমাদের জায়গা থেকে যেই বিষয়গুলো বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা যে ঔপনিবেশিক সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত যে আইডিওলজিক্যাল কনফ্লিক্টগুলো রয়েছে সেগুলোর ঊর্ধ্বে উঠতে চাই। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে এই আইডিওলজিক্যাল কনফ্লিক্টের এই যে কালচারাল যেই ফাইট, কালচারাল ব্যাকফাইট, আইডিওলজিক্যাল কনফ্লিক্টের মধ্য থেকে বিভিন্ন এই যে পক্ষে বিপক্ষে চেতনার ব্যবসা আছে। জি, এবং প্রায় আলোচনাটা দেখি যে মানে 71 নিয়ে যে কারণে আমাদের বিরক্তির উদ্বেগ হয়েছে যে 24-এর অবদানও হচ্ছে এখন কেজিতে মাপা হচ্ছে, যে আসলে কে কত তোলা অবদান রেখেছে। এবং সেই ক্ষেত্রে এই অবদানের রাজনীতি থেকে তোমাদের প্রোগ্রেসিভ ফরওয়ার্ড লুকিং পলিটিক্সের জায়গাটা কোথায়? ওকে, আমরা হচ্ছে আমি মনে করি যে আমরা একটা পোস্ট চেতনাবাদী সময়ের মধ্যে আমরা আছি। আবার যদি চেতনাকে কেন্দ্র করে হচ্ছে আবার কেউ রাজনীতি করতে চায়, এই রাজনীতির ভবিষ্যৎ বাংলাদেশে নেই। বাংলাদেশ পোস্ট আইডিওলজিক্যাল একটা সিচুয়েশনে আছে এবং পোস্ট চেতনার একটা সিচুয়েশনে আছে। তবে একই সাথে এটাও সত্য, আমাদের দেশে যদি কেউ রাজনীতি করতে চায় তাহলে 24, 71 এবং হচ্ছে আমাদের 47কে মেনেই হচ্ছে আমাদের রাজনীতি করতে হবে। আমরা 47-এ আমরা একটা হচ্ছে জাতিসত্তা, আমরা একটা
একটা ভূখণ্ড পেয়েছি, একটা জাতিগত একটা বিভাজন হয়েছে, 71-এ আমরা হচ্ছে একটা পতাকা পেয়েছি, আমরা একটা ভূখণ্ড পেয়েছি, 24-এ এসে আবার আমাদের যেই স্বাধীনতাটা কুক্ষিগত হয়েছে সেটাকে আবার আমরা রিক্লেম করতে পেরেছি। তো সুতরাং এই 3টা বাস্তবতাকে আমাদেরকে মেনে নিয়ে হচ্ছে পরবর্তীতে রাজনীতি করতে হবে। কিন্তু এটা যেভাবে হচ্ছে 71-এর উপরে যেভাবে মনোপলি সৃষ্টি হয়েছিল, আওয়ামী মনোপলি 71-কে হচ্ছে কুক্ষিগত করেছে, 24-এ যদি এই ধরনের একটা এই প্রবণতা থাকে, কেউ যদি এইভাবে রাজনীতি করতে চায়, সেটা হচ্ছে এটা সম্ভাবনা জিরো, এটা ফিউচার দেখবে না। এটার ব্যাপারে কি তুমি এবং তোমরা যারা এনসিপি নেতৃবৃন্দ আছো, তোমরা কি সচেতন যে 71-এর ওই চেতনার ফাঁদে যেন আমরা পা না দেই? আমরা শুধুমাত্র 71 না, আমরা যেটা বলছি চেতনার ফাঁদ বা এই আইডিওলজিক্যাল কনফ্লিক্টের দিকে যদি যাই, কালচারাল ফাইটের মধ্যে দিয়ে যদি যাই, আসলে আপনি মানে মাথায় রাখতে হবে যে আমরা দেশটা টিএসসি না, দেশটা শুধুমাত্র শাহবাগ না। আপনি বাংলা মোটরে বসছেন, শাহবাগে বসছেন, টিএসসিতে অথবা পাঠক সমাবেশে বসে আমরা বক্তব্য সভা সেমিনারের এই যে চিন্তাগত আলাপ বা ইন্টালেকচুয়াল আপনার ডিসকোর্সগুলা, আপনার কনজিউমার বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ আছে? দিন শেষে আপনি যদি দেখেন, আমি জনমানুষের রাজনীতি করতে চাই, এই ইন্টালেকচুয়াল ডিসকোর্সের মধ্য দিয়ে ঢুকে আমি আপনাকে আগে একজন রাজনীতিবিদ হিসাবে ডিসাইড করতে হবে যে আসলে আপনি কার প্রতিনিধিত্ব করছেন। আপনি কি সমাজের ওই 2-3% মানুষ যারা ইন্টালেকচুয়াল ডিসকোর্সের মধ্যে দিয়ে পলিটিক্সটাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করতে চায়, নাকি হচ্ছে ওই মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা, যাদের আসলে দিন শেষে যে নিডগুলো আছে, তাদের যে প্রয়োজন, খাদ্য, তাদের হচ্ছে বাসস্থান, শিক্ষার যে বিষয়টা রয়েছে, থাকার যে বিষয়টা রয়েছে, কর্মসংস্থানের যে বিষয়টা রয়েছে, আপনার ওই আমি মনে করি যে আমার পলিটিক্স ফর স্পেসিফিক পারপাস, আমার স্পেসিফিক পারপাস হচ্ছে যে জনমানুষের যে প্রয়োজনগুলা নিড বেসড পলিটিক্স, এই প্রয়োজনগুলোকে হচ্ছে আমাকে অ্যাড্রেস করতে হবে। ইনিশিয়ালি না অ্যাড্রেস করে আপনি টিএসসি বসে সারাদিন কালচারাল ক্যাচার করেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই সারাদিন হচ্ছে আইসা হচ্ছে আজিজে ভাত খাবেন, ঘুমায় যাবেন, ফেসবুকে স্ট্যাটাস দেবেন, কিছু রিয়্যাক্ট করবে, কিছু শেয়ার হবে, এইগুলা হচ্ছে কুচবি নেই ফায়দা হতে হয়। দিন শেষে আপনি কতটা মানুষের কাছে যাইতে পারছেন, মানুষ আপনার ভাষা বুঝে কিনা, মানুষ আপনার কর্ম বুঝে কিনা, আপনার পলিটিক্সটাকে যদি আপনি আপনার সামাজিক বাস্তবতাটাকে বিবেচনা না করেন, মানুষের প্রয়োজন বিবেচনা না করেন, দিন শেষে এই পলিটিক্স গণমানুষের পলিটিক্স হবে না। দিন শেষে এই পলিটিক্স হচ্ছে এই 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 এলিট একটা ইন্টালেকচুয়াল ক্লাসের মধ্যে বন্দী হয়ে যাবে। আমি এই পলিটিক্সকে মানে বিশ্বাস করি না আর কি। আমি এই পলিটিক্সের এই কারণে আমি বারবার বলি, আইডিওলজিক্যাল কনফ্লিক্টের ঊর্ধ্বে উঠে পলিটিক্স করতে হবে আমাকে। আরেকটা বিষয় হচ্ছে যে রিসেন্টলি আমরা যেটা দেখেছি, তোমাদের অভিজ্ঞতায় আমাদের অভিজ্ঞতা দেখেছি যে রাজনীতিবিদদের সাথে অথবা রাজনৈতিক কর্মীদের সাথে দ্বিমত করলে তাকে শারীরিকভাবে আহত করা, ট্রল করা, কালেকটিভ প্রপাগান্ডা মেশিন দেখেছি, যে চরিত্র ক্যারেক্টারাইজেশন করা, এরপর হচ্ছে গুজব রটানো, এরপরে হচ্ছে পরিবারকে অ্যাটাক করা, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। তুমি পার্সোনালি অনেকবার ভিকটিম হয়েছো এটার। সম্প্রতি আমাদের ছাত্র উপদেষ্টা মাহফুজের গায়ের উপরে মারলো, বোতল ছুঁড়ে মারলো। এর আগে অন্য অনেক নেতৃবৃন্দ সার্জিসের ব্যাপারে হয়েছে এবং মেয়েদেরকেও দেখেছি, তোমাদেরও যারা ফিমেল কলিগ আছে তাদের গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। এখন এই যে দ্বিমত হ্যান্ডেল করতে না পারা, অথবা আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের সব কিছু তো মানুষের ভালো লাগবে না, আমাদের সব মতের সাথে তো মানুষ একমত হতে পারবে না। ইভেন রাজনৈতিক দলগুলোও তো আমরা একজনের সাথে আরেকজন দ্বিমত করব। তাহলে দ্বিমত করলেই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশনে যেতে হবে, বুলিং করতে হবে, গায়ে হাত তুলতে হবে, এর রেজলিউশন কি? তোমাদের জেনারেশনে যারা তোমরা নতুনভাবে রাজনীতি করছো দেখছো, আসলে কি এটা হচ্ছে দীর্ঘদিনের অসহনশীল আচরণের একটা বিষয়। আমরা মানে আপনার দ্বিমতের স্পেসটাইতেও ছিল না আমাদের দেশে, অনেক দিন ধরে তো অ্যাবসেন্স ছিল যে আপনি দ্বিমত প্রকাশ করবেন। আমাদের দেশে তো মত প্রকাশের স্বাধীনতা ছিল, সহমত প্রকাশের স্বাধীনতা ছিল। দিন শেষে আপনি কথা বলতে পারতেন, সবাই মিলে একমত। এত এই সরকার আমলে টিভি চ্যানেল খুলছে না অনেক, বিএনপির সময় তো এত টিভি চ্যানেল ছিল না, আওয়ামী লীগের সময় ছিল, কিন্তু এটা কি প্রকাশের স্বাধীনতা, সহমত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। তো দ্বিমত প্রকাশের স্পেসটা ছিল না। তো এখন আমরা সবাই কথা বলছে, যে যার মতো করে কথা বলছে, এবং মনে হয় যে স্মরণকালে সবচেয়ে বেশি আপনি আমার অ্যাকাউন্টে গেলে দেখবেন মোটামুটি 2 লাখ মানুষ, আমি মানে মনে হয় আর কি, প্রত্যেকদিন আমাকে গালাগালি করে, এবং কি স্বাধীনভাবে গালাগালি করে। সে গালাগালি করার পর এটা নিশ্চিত তার কিচ্ছু হবে না, তার মন্তব্য ডিলিট করা হবে, মানে তার মন্তব্য ডিলিট করা হবে না, সেটার জন্য বাসায় পুলিশ যাবে না, তাকে মেসেজ করবে না যে কমেন্ট ডিলিট করেন, এটা সে নিশ্চিত।
এখন আমরা যেহেতু দীর্ঘদিন একটা অসহিষ্ণু একটা সমাজে বড় হয়েছি, তো সেজন্য এটার ইমিডিয়েট বিপ্লবোত্তর পরবর্তী সময়ে এটা একটা ইমিডিয়েট একটা রিয়াকশান আছে। তো এটাকে আমাদের আবার ম্যানেজ করতে হবে, এই মানুষের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করার আমাদের টুল রাষ্ট্রীয়ভাবে অ্যাডপ্ট করতে হবে। এটাকে আপনি ওই আবার যদি ডিএস এর মতো আইন করেন, আবার আপনি দমন পীড়নের দিকে যান, ডিবি অফিসে আবার হোটেলে নিয়ে ভাত খাওয়ান, ওইভাবে আসলে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট হবে না। এটা পুরা নেশন একটা অ্যাঙ্গারের মধ্যে দিয়ে ছিল, ট্রমার মধ্যে ছিল। আপনি এই ট্রমাকে আগে অ্যাকনোলেজ করতে হবে, আপনার অ্যাঙ্গারকে অ্যাকনোলেজ করতে হবে। অ্যাকনোলেজ করার পরে তারপরে এটাকে কিভাবে আপনি মিটিগেট করবেন সেটার হচ্ছে আপনি স্টেট পলিসি নিতে হবে, আপনি এটাকে ডিল করতে হবে। আপনার প্রপাগান্ডার কাউন্টার ন্যারেটিভ আপনার সেল লাগবে। প্রপাগান্ডার জন্য যে আপনি তাকে গিয়ে বাসা থেকে ধরে নিয়ে আসবেন ইয়া করবেন, এটা তো আমি বিশ্বাসী না। আপনি দেখবেন যে আমাকে কম গালাগালি করা হয় নাই, কম অভিযোগ দেওয়া হয় নাই, কিন্তু এটার জন্য ব্যক্তিগতভাবে কাউকে আমি থ্রেট করেছি এটা না। কারণ এটা আমার পরবর্তীতে আমার কথা বলো স্বাধীনতার জন্য আরেকজনের গালির স্বাধীনতাকে আমার নিশ্চিত করতে হবে। কারণ আরেকজনের গালির স্বাধীনতাকে যদি আমি মানে রুদ্ধ করতে চাই, আমি একটা সময় আমার কথা বলার স্বাধীনতাই থাকবে না। এক্স্যাক্টলি। তো এটা আসলে এই অ্যাঙ্গার ম্যানেজমেন্টটাকে আমি কিভাবে করব টলারেন্সের মধ্য দিয়ে, সেটা আমাদের আসলে রাজনৈতিক পরিসরে এটা নিয়ে আলাপ আলোচনা হতে হবে। এবং দ্বিমত প্রকাশের যে সুস্থ যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে এটা আমাদের ইন্ট্রোডিউস করতে হবে, আমাদের নিজেদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। আমি যখন আপনাকে নিয়ে এটা মন্তব্য করব, আপনি এটাকে কিভাবে রিসিভ করছেন, এই বার্তাটা কিন্তু আপনার কর্মীদের মধ্যে যায়। আমি বিএনপিকে নিয়ে একটা কি মতামত দিচ্ছি, একটা রিয়েক্টিভ মতামত দিচ্ছি, এটা তার নেতা কিভাবে রিসিভ করছে সেটার প্রভাব কিন্তু কর্মীদের মধ্যে পড়ে। এখন দিন শেষে আমি আমার কর্মীকে বা আমার অনুসারী যারা রয়েছে, আমি তাদেরকে দিন শেষে সুস্থ হতে বলবো, কিন্তু আমি নিজে রিয়েক্টিভ হব, সেটা সম্ভব না। আর দিন শেষে তো আমাদের দেশে এখনও পর্যন্ত আমরা রিয়েকশনারি পলিটিক্স করছি। আমরা তো দেখেন আওয়ামী লীগ ৭১কে ধারণ করে ৭১ নিয়ে আমরা একটা রিয়েকশনারি পলিটিক্স করলাম, এখন ২৪ নিয়ে যদি আবার রিয়েকশনারি পলিটিক্সের দিকে যাই, এই কালচারটা কিন্তু থাকবে। তো রিয়েকশনারি পলিটিক্স থেকে বের হয়ে এসে আমাদের হচ্ছে যেটাকে প্রোঅ্যাক্টিভ পলিটিক্স করতে হবে, আদারওয়াইজ দিন শেষে কালচার চেঞ্জ হবে না। দ্যাটস হোয়াট, মানে দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। তুমি রিসেন্টলি এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে ক্যাম্পেইনটা করলো, আগস্টের পর থেকেই তো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করার দাবি উঠেছে, এবং আমরাও বিভিন্ন জায়গাতে এই বিষয় নিয়ে কথা বলেছি যে আওয়ামী লীগ জাতীয় পার্টির ১৪ দলীয় যে কার্টেল ছিল, পলিটিক্যাল কার্টেল, এই কার্টেলকে আমরা কীভাবে হ্যান্ডেল করব, এটার প্রসেসটা কী হবে। এবং আমরা দেখলাম যে চুপ্পুকে নিয়ে একই আলোচনা হয়েছে যে তার থাকা উচিত কি উচিত না এই বিষয়গুলো নিয়ে, এবং দেখলাম যে বেশ গড়িমসি হচ্ছে এটা হবে কি হবে না, আওয়ামী লীগের দল আকারে বিচার কি হবে হবে না, আইন তৈরি হচ্ছে, আবার সেটা সংশোধন করা হচ্ছে, আবার জাতিসংঘের প্রতিবেদনের অজুহাত দেওয়া হচ্ছে। তো সেই বাস্তবতায় প্রায় ১০ মাস কেটে গেছে। তো সাডেনলি তুমি এত ডিসাইসিভলি আওয়ামী লীগ প্রশ্নের ব্যাপারে নামলা কেন? মানে তুমি কেন আরও ৬ মাস আগে নামো নাই, অথবা ৮ মাস আগে নামো নাই? এটা হচ্ছে যে মানে আমাদেরকে আসলে ঠেলে দেওয়া হয়, মানে ঠেলে দেওয়া হয়, কারণ এই কাজটা তো ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, এই কাজটা অন্তর্বর্তীকালীন সরকারের করার কথা ছিল, কিন্তু করে নাই। মানে এটা না কেমন, অন্তর্বর্তীকালীন সরকারের নেচারটা আমার কাছে মাঝে মাঝে খুব বেশি মানে খুব, যেমন এটা হওয়ার কথা ছিল রিভলিউশনারি একটা গভর্নমেন্ট, কিন্তু এটা হয়েছে কনস্টিটিউশনাল ব্যুরোক্রেটিক গভর্নমেন্ট। আপনি দেখবেন যে এটা নেচারটা যদি দেখেন, আপনার নেচারটা মাঝে মাঝে আপনি এই গভর্নমেন্টে যারা যারা আছে আনফর্চুনেটলি তারা হচ্ছে এই বিপ্লবের যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে মনে হয় হচ্ছে ধারণ করতে পারছে না। আমরা অনেক দিন ধরে আমরা বলছিলাম, আমাদের জনপরিসরে, আমাদের রাজনৈতিক কথায় বার্তায়, আমাদের সব জায়গায় কিন্তু আমরা বলছি আওয়ামী লীগের কোশ্চেনটাকে আপনারা ডিল করে ফেলুন। এইটা তো ডিল করেই নাই, বরং হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটাকে আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার একটা স্পেস দিচ্ছে। আপনার দিন যত যাচ্ছে আপনার কিন্তু আওয়ামী লীগ তত বেশি পুনর্গঠিত হবে। আজকে থেকে ১ বছর পরে একটা আওয়ামী লীগ সাইজেবল নাম্বারে আমাদের সামনে আসবে। আপনি দেখবেন লাস্ট ১ মাস আওয়ামী লীগের যেই হচ্ছে কালচারাল যে উইংটা এখন কিন্তু মাঠে ফুললি অ্যাক্টিভ, এবং এই কালচারাল উইং হচ্ছে কি আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদন করছে তাদের ভাষা দিয়ে, তাদের হচ্ছে সুবিধাজনক চিন্তা দিয়ে। আগেই তো ভালো ছিলাম, এমন দেশকে চেয়েছিলাম। তো এই যে একটা কালেকটিভ একটা যে অপরাধের বৈধতা উৎপাদন করছে, একই সাথে সাথে বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদের রোলটাকে হচ্ছে প্রবলেমেটাইজ করার চেষ্টা করছে, ভিলেন বানানোর সব ধরনের একটা হচ্ছে আয়োজন আছে। এবং দেখেন আওয়ামী লীগের কিন্তু অর্থনৈতিক যেই ইকোসিস্টেম সেটা কিন্তু ইনট্যাক্ট এখনও, এবং ক্ষেত্রবিশেষে আমি গতকাল ওইটা নিয়ে কথা বলেছি, ক্ষেত্রবিশেষে
আওয়ামী লীগ আপনার পার্টিকে, আওয়ামী লীগের একটা এমপি আপনার পুরো পার্টিকে কিনে নেওয়ার অর্থনৈতিক সক্ষমতা এমপি রাখে। লাগবে না, ছাত্রলীগের একটা ওয়ার্ড সভাপতি হইলেই হবে, ফরিদপুরের হইলে সে আমাদের সব দল কিনে ফেলতে পারবে। দেখেন মোটামুটি বড় দলটা ছাড়া হ্যাঁ কিনে ফেলার সব দল সক্ষমতা কিনে আছে। ফেলতে পারবে আর কি। কিনে ফেলার সক্ষমতা আছে। তাহলে আপনি, এবং হচ্ছে কি আপনি দেখেন মামলার প্যাটার্নগুলো দেখেন, মামলা হয়, পুলিশ ধরে তাকে হচ্ছে কোর্টে পাঠানো হয়, সেখান থেকে জামিন দেওয়া হয়, জামিন দিয়ে যখন সে ফেরত আসে, সে কিন্তু আবার দ্বিগুণ পাওয়ারে ফেরত আসে। যে আবার নিরপরাধ লোকরাও কিন্তু রাজনৈতিক হেনস্থার শিকার হচ্ছে, যে বিভিন্ন এলাকাতে যে দল করে না, ওই দল কেন করে, সেই দল কেন করে, তাকে আবার আওয়ামী লীগের মামলা জড়ায় দেওয়া হচ্ছে, সে কিন্তু আবার জামিন পাচ্ছে না। ডেফিনেটলি। তো এই যে সবগুলো বিষয়ে আবার যারা এই আন্দোলনেও সম্পৃক্ত ছিল তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে, নারীদের নিরাপত্তা ঝুঁকি হচ্ছে, তারপর হচ্ছে এই যে প্রতিনিয়ত এই যে এক ধরনের স্টেট ইনস্টেবিলিটির দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা থাকে আওয়ামী লীগের প্রপাগান্ডা সেল, এবং তাদের হাতে যেহেতু অজস্র টাকা পয়সা আছে, সেটাতে যে কোনো সময় দেশের মধ্যে আপনি দেখবেন যে কিছুদিন আগে যেমন ভারত পাকিস্তানে হচ্ছে আক্রমণটা করে, এরপরেই কিন্তু আপনি দেখবেন যে পুশিন করার একটা প্রবণতা ছিল। তো আপনি আসলে আওয়ামী লীগকে ইনট্যাক্ট রাখছেন, লিগেলি তাকে হচ্ছে ফিল্ডে রাখছেন, আবার তাকে হচ্ছে আপনি বলবেন যে তাকে প্রতিরোধ করা, তো এটা তো এক ধরনের আয়রনি। আপনি তাকে তো লিগ্যাল কোনো ধরনের বাউন্ডারির মধ্যে নিয়ে আসছেন না। তো সেই জায়গা থেকে যখন আমরা দেখলাম যে গভর্নমেন্ট এই ক্ষেত্রে রিলাক্টেন্ট, তখন আমাদের আসলে এই স্টেপ নিতে হয়েছে। কিন্তু জবাবদিহিতার প্রশ্নটা, যেমন ধরো যেটা আমরা বারবার বলছি যে আপনি এই কাজটা কেন সেপ্টেম্বরে করলেন না, এই যে আমাদের 10 মাস ধরে এই ক্যাওয়াসটাকে জিয়ায় রাখা লাগলো, এটার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহিতা করা দরকার। তো সেক্ষেত্রে তোমাদের স্টেপটা কি, তাকে তো ব্যাখ্যা দিতে হবে তো, যে আমি কেন করি নাই অথবা করতে পারি নাই। আমার ডেফিনেটলি, আপনি দেখেন এই সরকার অনেক অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত, মানে সরকার অনেক কমিশন করেছে, মানে অনেক কমিশন করতে করতে তার কাজের মানে পরিধি বৃদ্ধি করেছে, কিন্তু গভীরতা কমিয়ে ফেলেছে। মানে সরকারের উচিত ছিল কনসেন্ট্রেট করা, যে আসলে সে একটা কোন কমিশন করবে, কতদিনের মধ্যে কমিশনের আউটপুট বের করবে, এবং এটাকে কতদিনের মধ্যে এটাকে হচ্ছে আপনার এটাকে ইমপ্লিমেন্ট করবে। কিন্তু সরকার শুধু কমিশন অনেক কমিশন করেছে। এটা সরকারের হচ্ছে প্রায়োরিটি সেট করা উচিত ছিল, কোনটা ডুয়েবল না, এই প্রায়োরিটির ভিত্তিতে গভর্নমেন্ট করা উচিত ছিল। কিন্তু এই যেমন আপনি দেখেন গভর্নমেন্টের প্রথম কাজ কী ছিল, প্রথম কাজ ছিল বিচার এবং সংস্কার করা, সংস্কারটা পরে আসতেছে, বিচার করা। তারও আগে একটা কাজ ছিল, সেটা হচ্ছে আহত এবং শহীদ পরিবারকে নিয়ে বিষয়টা ডিল করা। এটা কিন্তু গভর্নমেন্ট এই ক্ষেত্রে মানে শতভাগ ফেল করছে। আপনার এই যে আহত এবং শহীদ পরিবার যখন রাস্তায় আসে, আমরা তো এক রকম বাটপারি করতেছি তাদের সাথে। এটা বাটপারি না, আমি তাদেরকে বুঝাই টুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি বাসায়, ঠিক আছে গভর্নমেন্ট দেখতেছে, এটা করতেছে, কারণ সরকারটা আমাদের সবার, এই কারণে আমি এই কাজটা করতেছি। কিন্তু দিন শেষে আপনি তাকে 1 লাখ টাকা দিচ্ছেন, 1 লাখ টাকা দিয়ে 7 মাস কী হয় আমরা বলেন, তার চিকিৎসা করাইতেছে না তাকে, বরং এখন সে যে আহত হয়েছে এটা তার জন্য, এখন আওয়ামী লীগ এতদিন মাঠে ছিল তার জন্য বরং এটা আরও বেশি ঝুঁকির বিষয়। তা আপনি তার নিরাপত্তা নিশ্চিত করেন নাই, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করেন নাই, আপনি শহীদ পরিবারের এখনও পর্যন্ত তার হচ্ছে নিরাপত্তা সহ কিছুই করেন নাই, ফুললি করতে পারেন নাই। আপনি চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, তো এটা করতে পারেন নাই। দ্বিতীয়ত বিচারের বিষয়টা, আপনি বিচারের বিষয়ে তো আপনি এখনও পর্যন্ত কোনো প্রগ্রেসই আমরা দেখি নাই, মানে যতটা আমরা পুশ করে করাইতে পারছি ততটাই। আর এখানে কি তোমরা কি এটা আন্তরিকতার ঘাটতি দেখতে পাচ্ছ, না সক্ষমতার ঘাটতি, না গভর্নেন্সে যে প্রায়োরিটি সেট করে কোনটা আগে করব কোনটা পরে করব, মানে এখানে সমস্যাটা কোথায় দেখতে পাচ্ছ? আমার গ্যাপটা হচ্ছে গভর্নমেন্ট আসলে এই বিপ্লবটার হচ্ছে মানে ডিমান্ড রিড করতে ব্যর্থ হয়েছে। আপনি দেখেন জানুয়ারিতে দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল, আর এটা মে মাস চলতেছে, আপনার কেন হয়নি? মানে কোথাও না কোথাও তো এখানে গ্যাপ আছে, সদিচ্ছার গ্যাপ আছে, কোথাও না কোথাও কাউকে তুষ্ট করার হয়তো একটা ব্যাপার আছে, কোথাও না কোথাও হয়তো একটা কমিটমেন্ট রয়েছে, কোথাও না কোথাও আমাদের কাছে মনে হয়েছে আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার একটা হয়তো কেউ না কেউ সুযোগ দিচ্ছে। আমি যেহেতু পলিটিক্স করি, আমি এই জায়গায় স্ক্যাপটিক্যাল হব, আমি তো এই ক্রিটিক্যাল হবো এখানে, আমি তো ওই বিষয়গুলোকে ইজিভাবে দেখবো না। কোথাও আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার একটা সুযোগ হয়তো দিয়েছে, এখানে উপদেষ্টা পরিষদের মধ্যে হয়তো এই তাদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখার কোনো সুযোগ নাই। আমরা তাদেরকে দেখলাম যে অনেক কিছুই করছে যেটা আসলে প্রয়োজন ছিল না। আমাদের প্রয়োজন ছিল কি এই ধাপে ধাপে এটা করা। তারপরে দেখেন আপনি যদি দেখেন রাষ্ট্রের, আমি হয়তো অন্য ভিন্ন প্রসঙ্গে এটা বলার সুযোগ থাকতো, মনে হচ্ছে যেটা বলা উচিত, যেমন পুলিশ সংস্কার নিয়ে কোনো কাজ হয়নি, বরং রাষ্ট্রের
একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল পুলিশ। এবং এই সংস্কার কমিশন যেটা করেছে তারা কোনো রাজনৈতিক দলের কোনো মতামত নেয় নাই, মতামত আপনার হচ্ছে নিজেরা করেছে, কোনো পুলিশ সদস্যের সাথে কথা বলে নাই। আপনি পুলিশ সংস্কার কমিশন, আপনার এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসেবে পুলিশ কাজ করছে, আওয়ামী লীগ না। এটা আমি যদি তাহলে পুলিশের উপরে আমার একটা মিস জাজমেন্ট হয়। যে দলই আসছে সে দলই হচ্ছে পুলিশকে নিয়ন্ত্রণ করার বাধ্য করছে। আপনি দেখেন, আমি কি পুলিশের উপরে পুরো দোষ দিব? আপনি পুলিশের উপরে বা সরকারি চাকরিজীবীদের উপরে আমি হরহামেশাই দোষ দিয়ে দিচ্ছি। সব দলের টেন্ডেন্সি হচ্ছে কি, আসবো আমি এই পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি বিএনপি পন্থী পুলিশ বানাইছি, আওয়ামী লীগ পন্থী পুলিশ বানাইছি, আমি এনসিপি পন্থী পুলিশ বানানোর চেষ্টা করছি, এবি পার্টি পন্থী পুলিশ বানানোর চেষ্টা করছি। দিন শেষে পুলিশ তো হওয়া উচিত বাংলাদেশ পন্থী পুলিশ। যে দলই ক্ষমতায় আসুক না কেন, তার একটা কাজ করার একটা পরিধি সেট করা থাকবে। এই আইনের মধ্যে তাকে কাজ করতে হবে। সে দলের প্রতি অনুগত না, তার প্রফেশনাল ওথের মধ্যে তো নাই যে সে দলের প্রতি অনুগত থাকবে। আপনার জনগণের প্রতি, দেশের প্রতি সে হচ্ছে কমিটেড থাকবে। তার কাজের পরিধি সেট করে দেন, তার পদায়নের সুস্পষ্ট একটা নীতিমালা নিয়ে আসেন। আপনি পদায়নের জন্য আপনার রাজনৈতিক দলগুলোর হচ্ছে মুখাপেক্ষী হইতে হয়। নেতা যদি খুশি হয় তাহলে পদায়ন হবে, এটা তো কোনো প্রসেস হইতে পারে না। আপনি যখন পদায়নটা রাজনীতি নির্ভর করবেন, তাইলেই তো পুলিশ আপনার হচ্ছে মুখাপেক্ষী হবে, রাজনৈতিক দলের এগেনস্টে যাবে না, বা রাজনৈতিক দলকে দূষণ করার জন্য, খুশি করার জন্য সে হচ্ছে লাঠিয়াল বাহিনী হিসেবে রাস্তায় নামবে। এবং হচ্ছে আপনি দেখেন পুলিশের আপনার কোনো আপনার রিস্ক ভাতা নাই। আপনার পুলিশের তো আপনি 18-20 ঘন্টা খাটাইতেছেন তাকে, একটা অমানবিক রোদে বৃষ্টিতে শীতে দায়িত্ব পালন করতে হয়। বর্তমানে 18-20-22-25 হাজার টাকা দিয়ে আপনি কেমনে চলবেন আপনি? এবং ছুটি নেই, আপনি অবাক হবেন, তাদের কিন্তু ছুটি নাই, যে কোনো অন কল আর কি, ডাকলেই চলে আসতে হবে। তো আপনি তাদেরকে আপনি নিরাপত্তা ভাতা দিচ্ছেন না, তাকে আপনি খাটাচ্ছেন, এবং তাকে একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে, একটা আপনার সেকেন্ডারি একটা ফোর্স হিসাবে, তার অক্সিলারি ফোর্স হিসাবে রাখতেছেন। এরপরে ধরো তোমাদের এবং তোমাদের সহকর্মীদের সবার মিলে বেশ কিছু পজিশন দলের ভিতরেই এবং তোমাদের নেতৃবৃন্দের ভিতরে দেখলাম যে ভিন্ন মত তৈরি হয়েছে। যেমন কয়েক মাস আগে তুমি যখন সশস্ত্র বাহিনীকে নিয়ে একটা মন্তব্য করেছো, তোমাদেরকে একটা মিটিংয়ে ডেকে নিয়ে গেছে, এবং তোমাদের দলেরই অনেক সিনিয়র নেতা এ ব্যাপারে ভিন্ন মত প্রকাশ করেছে এবং ওপেনলি করেছে। এরপরে একই বাস্তবতা দেখলাম, এই যে নারী কমিশনের রিপোর্ট এবং তাদের যে মৈত্রী মিছিল ছিল, সেই মিছিলে যাওয়া না যাওয়া নিয়েও দেখলাম তোমাদের নেতৃবৃন্দর মধ্যে ভিন্ন মত আছে, এবং সেটা তারা পাবলিকলি বলছে। তুমি এর আগে শোডাউনের কথা বলেছো, যে দলের ভিতরেই এই ব্যাপারে ভিন্ন মত আছে এবং সেটা তারা পাবলিকলি বলছে। এই জায়গাটাকে তোমরা কিভাবে দেখছো? এটা হচ্ছে ডিফারেন্ট ফর্ম অফ পলিটিক্স, নেভার বিন অ্যাবসেন্ট ইন বাংলাদেশ। আমাদের এটা তো একটা দেখেন, এটা হচ্ছে অলওয়েজ বিন অ্যাবসেন্ট ইন বাংলাদেশ। এটা তো কোনো সময় ছিল না। আপনি চিন্তা করেন, আপনি আমার পার্টির পার্সনকে আপনি ক্রিটিসাইজ করতেছেন, এটা কি কোথাও ছিল কখনো? আমার পার্টির পার্সন যদি এটা ভুল করে, এটাকে তুমি কি স্ট্রেংথ আকারে দেখতে পাচ্ছ না এটা তোমাদের সংহতির ঘাটতি দেখতে পাচ্ছ? না, এটা হচ্ছে পলিটিক্যাল স্ট্রেংথ, এবং হচ্ছে পলিটিক্স তো আসলে অপটিক্সের বিষয়। পলিটিক্সটা তো এটা হচ্ছে আপনি কিভাবে দেখছেন। পলিটিক্স তো ফ্যাক্ট দিয়ে কাজ করে না, পারসেপশন দিয়ে কাজ করে, অপটিক্স দিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে হয়তো আপনার একটা অপটিক্সে মনে হইতে পারে এটা হচ্ছে আমাদের মধ্যে সিনক্রোনাইজটা, আমাদের মধ্যে প্রপার সিনক্রোনাইজেশন হইতেছে না, এটা আপনি এভাবে রিড করতে পারেন। আর দ্বিতীয়ভাবে যদি দেখতে যাই, সেটা হচ্ছে যে আমাদের যে ইন্টারনাল যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, যে আসলে কেউ অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে না, এটার রিফ্লেকশন। আর আরেকটা বিষয় হচ্ছে, পার্টি যেহেতু নতুন হয়েছে, সেটা হচ্ছে এটার যেই গাঁথনিটা, এটার প্রসেসটা একটু টাইম লাগবে। আমাদের চিন্তার যে দূরত্ব রয়েছে, চিন্তার দূরত্বটা কাটিয়ে উঠে আমরা কোন কোন বিষয়ে একমত, সেই বিষয়গুলোকে ফোকাস করে আমাদের এগিয়ে যাওয়াটার একটা সময়ের বিষয়। তো দিন শেষে আমার কাছে মনে হয় যে এটা একটা এক্সাম্পল সেট হয়েছে, যে আপনি আপনার পার্টি ম্যান যদি কোনো ভুল করে, সেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন না, যেটা আমাদের পলিটিক্সের মধ্যে আছে। এটা হওয়া উচিত না। আপনি সবাইকে, পার্টি ম্যানকে নিয়ে আপনি কথা বলার সুযোগ থাকা উচিত, যেটা আমাদের পশ্চিমের রাজনীতিতেও দেখেছি। যে আপনার কনস্টিটিউশনে দেখবেন, ওই যে আমাদের আর্টিকেল 70 নিয়ে আমরা কনস্টিটিউশনেরটা নিয়ে কথা বলতেছি, বাট নিজের পার্টি নিয়ে কথা বলছি না। নিজের পার্টিকে নিয়ে আপনি কথা বলা উচিত।
আরেকটা বিষয় হচ্ছে যে এনসিপির ব্যাপারে একটা বিষয় বলা হয় যে এনসিপির সাথে ইসলামী দলগুলোর অথবা জামাত শিবিরের রাজনীতি করে অথবা দল আকারে তাদের সাথে সম্পর্কের একটা শ্যাডোই রিলেশনশিপ আছে, পিছনের সম্পর্ক আছে। এবং সম্প্রতিও আমরা দেখলাম যে আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধের দাবিতে যারা সংহতি প্রকাশ করতে এসছে, একটা সমালোচনা এসছে যে খুব বেশি সংখ্যক পরিমাণ ইসলামী দলগুলো এবং ডান ঘরানার দলগুলো মানে এনসিপির উপরে সাওয়ার হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তো এনসিপি আসলে ইসলাম কোশ্চেন, ইসলামী দল প্রশ্ন, এইটাকে মোটা দাগে তোমরা কিভাবে দেখছো? সেটা হচ্ছে আমি আবার ভিন্ন তথ্য জানি। আমি জানি হচ্ছে এনসিপির উপর একটা অভিযোগ আছে যে এনসিপি অনেক বেশি লিবারেল, অনেক বেশি বাম ঘরানার যারা তাদেরকে অ্যাকোমোডেট করছে, ইসলামপন্থী মানুষদের থেকে হচ্ছে একটা দূরত্ব মেনটেন করার। এটা এই যে নারী কমিশনের ব্যাপারে অনেক নেতাদের মন্তব্যের ব্যাপারে এই আলোচনা এটা আসছে আর কি। তার মানে যেহেতু দুইটা কথাবার্তায় আছে, তার মানে আমরা আমাদের এই সেন্ট্রিস্ট পজিশনকে আমরা মনে হয় হোল্ড করতে পেরেছি। মানে এটা তোমরা মনে করছো যে এটা মানে তোমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট? ডেফিনেটলি একটা পক্ষ মনে করছে যে এনসিপি আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, প্রত্যেকটাই মনে করছে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, আবার অপরপক্ষে মনে করছে সে আমার থেকে দূরে চলে গিয়ে তার কাছাকাছি যাচ্ছে। তো এই যে একটা সেন্ট্রিস্ট পজিশনকে হোল্ড করা, এটা মনে হয় সম্ভব হয়েছে এনসিপির। মানে উই হ্যাভ বিন অ্যাকচুয়ালি সাকসেসফুল টু মেনটেন এভরিওয়ান। এনসিপির ব্যাপারে আরেকটা সমালোচনা হচ্ছে যে তোমরা আসলে শহরের বাইরে নাই, ঢাকার বাইরে নাই। ডেফিনেটলি ট্রু। তোমরা ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, শহর, শিক্ষিত জনগোষ্ঠী এর মধ্যেই তোমরা বিচরণ করছো। তাহলে সেটা কি তোমাদের দল আকারে গড়ে উঠবার জন্য কি এটা একটা বড় চ্যালেঞ্জ কিনা? ডেফিনেটলি এটা ট্রু, এটা আমি অস্বীকার করব না। এবং এটাকে স্বীকার করে নিয়ে এটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা হচ্ছে পলিসি নিচ্ছি, আমরা মানুষের কাছে যেতে চাই এবং আমরা খুব শীঘ্রই আমরা হচ্ছে সার্বজনীন হয়ে ওঠার যে ব্যারিয়ারগুলো অতিক্রম করে আমরা মানুষের কাছে পৌঁছাবো। এখন হচ্ছে আমরা পডকাস্টের প্রায় শেষের দিকে চলে আসছি। খুব শর্ট ইয়েস নো টাইপের, অথবা যদি একান্তই একটু তাফসির করতে হয় সেটার জন্য আর কি। প্রশ্ন হচ্ছে যে একটা প্রশ্ন আসে যে রাজনৈতিক কর্মীরা, নেতারা চলে কিভাবে? তো তোমার ব্যাপারে এই প্রশ্ন আছে, আমাদের ব্যাপারেও আছে যে রুটি রুজি চলছে কিভাবে। আমার দুইটা প্রতিষ্ঠান আছে, আমি প্রতিষ্ঠানের থ্রুতে আমি পড়াই, আমি স্টিল পড়াই, পড়ানোর থ্রুতে আমি, এবং হচ্ছে ওই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা কাজ করি। এবং তোমার তো সংসারও আছে। হ্যাঁ, সংসারও আছে। তো সংসারও তো চালাইতে হচ্ছে ডেফিনেটলি। তো কি তুমি আসলে চাকরি করো, কাজ করো, মানে সেলফ এমপ্লয়েড না রাজনীতি করো, মানে তোমার আসলে মানে ফুল টাইম কোনটা? না, আমি প্রফেশনালি হচ্ছে আমি মানে টিচার, আমি পড়াই, এবং হচ্ছে আমার ওই ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইনস্টিটিউশন আছে, এক নম্বর বিষয়। আর দুই নম্বর বিষয় হচ্ছে আমি এখন তো পলিটিক্স করছি, মানে ফুল টাইম মোটামুটি পলিটিক্সই করছে। ফুল টাইম ছাড়া কি রাজনীতি করা সম্ভব মনে করো? তবে ফুল টাইম ছাড়া যদি সম্ভব না হয় তবে আপনার লাগবে, অবশ্যই ফাইন্যান্সিয়ালি আপনাকে সলভেন্ট হইতে হবে, আদারওয়াইজ আপনি করাপ্টেড হওয়ার অপার সম্ভাবনা আছে। মানে সচ্ছল ফ্যামিলির ছেলে মেয়ে হওয়া দরকার। আপনার সচ্ছল ফ্যামিলি না, ব্যক্তিগত সচ্ছলতা প্রয়োজন। আপনার যদি ব্যক্তিগত সচ্ছলতা না থাকে এবং যদি আপনার অর্থের আপনার ট্রান্সপারেন্ট উৎস না থাকে, তাহলে আপনি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাবেন। এনসিপির নেতৃত্ব নিয়ে কি সংকট আছে অনেক সময়? মানে কমেন্টে অথবা কাউন্টার কন্ট্রাডিকশন নিয়ে একজন আরেকজনকে চ্যালেঞ্জ করা নিয়ে কি এটা বোধ করবার সুযোগ আছে যে কালেকটিভ লিডারশিপে ঘাটতি হচ্ছে? না, ডেফিনেটলি নো। নাহিদ এবং আক্তার ভাই মানে বেশ দুর্দান্ত ভালো করছে, এবং আমরা ওদের যে লিডারশিপে আমরা আমাদের পলিটিক্সকে, হ্যাঁ অবশ্যই বিভিন্ন জায়গায় তো ঘাটতি থাকেই, সেইগুলো নিয়ে আমাদের কথা বলার সুযোগ আছে, স্পেস আছে। আমরা মনে করি যে লিডারশিপে কোয়ালিটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে আপনার ক্রিটিসিজমকে আপনি কতটা হচ্ছে আপনি স্পেস দেন, সেক্ষেত্রেও যথেষ্ট পরিমাণ ভালো করছে। প্রফেসর ইউনূস মাহফুজ আলমকে সারা দুনিয়াতে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছে, হাসনাতকে দিল না কেন? আমি তো জানি না যে প্রফেসর ইউনূস আমাকে চিনি কিনা, আমি সেটাও জানি না এখনো। জিজ্ঞেস তো করেছো, মিটিংয়ে দেখা টাকা হয়েছে না? আমার সাথে কখনো, যে আমাকে কেন পরিচয় করাই দিলেন না? আমি তো লম্বায় ছোট না, জানি না। মাহফুজ ভাই বলেছেন যে উনি মাস্টার মাইন্ড না, ওনার জায়গা থেকে ওনার বলেছেন। আর আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি আসলে আমার কোনোদিন কথা হয়নি আজকে পর্যন্ত। এটা তো খুবই দুঃখজনক। মানে তোমরা যাকে প্রধান উপদেষ্টা বানাইছো তার সাথে তোমার দেখার কথা হয় না? আমার সাথে কথা হয় না এখনো। আমার সাথে একবার দেখা হয়েছে
কিন্তু আমার সাথে কখনোই কথা হয় নাই। অনেক রাজনৈতিক দলের ভিতরে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে কিনা অথবা সময় মতো হবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। মনে করা হচ্ছে যে এনসিপি একটু সময় নিতে চাচ্ছে তার দল গুছানোর জন্য। এই ব্যাপারে এনসিপির বক্তব্য কী? এনসিপির বক্তব্য হচ্ছে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের একটা টাইম ফ্রেম দিয়েছে। আমরা এই টাইম ফ্রেম নিয়ে আমাদের আসলে মানে কোনো মানে প্রশ্ন নাই, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বলছি বিচারটা যেন হয়ে যায় এবং হচ্ছে সংস্কারের একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি একটা ইলেকশনের জন্য আপনার কিছু সংস্কার প্রয়োজন। আপনি যদি এটা আমি যদি একটু বড় করে প্রশ্ন উত্তর দিই, যে আপনি আগের যদি অ্যাডমিনিস্ট্রেশন রাখেন, যে আগে কী হইতো, ওসি নির্বাচনটা করে দেয়, ইউনো নির্বাচনটা করে দেয়, ওসি নির্ভর এবং ইউনো নির্ভর যদি নির্বাচন কাঠামো বিদ্যমান রেখে যদি আপনি আবার একটা নির্বাচনে যান, ওই নির্বাচন কাঠামো তো আমি ব্যক্তিগতভাবে অ্যালাউ করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যদি দেখেন আগের যে পুলিশিং সিস্টেম রয়েছে, আপনার বিচার ব্যবস্থা রয়েছে, এই বিষয়গুলোর মিনিমাম সংস্কার প্রয়োজন। আদারওয়াইজ একটা নির্বাচন ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি হবে না। সেই জন্য আমার কাছে মনে হয় ওই টাইম ফ্রেমের পূর্বে এটা সম্ভব। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে নারী কমিশনের অনেক মানে যে পরামর্শ এসছে, সুপারিশ এসছে, তার সাথে অনেক ওলামায়ে কেরাম এবং ইসলামী দলগুলো বোধ করছেন যে এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। তো ধর্মীয় অনেক বিষয় বাংলাদেশে রাজনীতি আকারে হ্যান্ডেল করতে হয়। তো সেই জায়গায় আবার দেখলাম যে নারীদের যে মৈত্রী মিছিল হয়েছে, সেখানেও এনসিপির অনেক নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেছেন। তো ইসলাম প্রশ্নে, ধর্ম প্রশ্নে, মূল্যবোধ প্রশ্নে এনসিপির কি কোনো কালেকটিভ পজিশন আছে? এনসিপি ব্যক্তিগতভাবে যে সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ পন্থী কোনো রাজনীতিকে, কারণ আপনি রাজনীতি করবেন কাদেরকে নিয়ে? রাজনীতি জনগণকে নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। আপনি যে ভূখণ্ডে রাজনীতি করছেন সেই ভূখণ্ডের সাংস্কৃতিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে হচ্ছে আপনাকে রাজনীতি করতে হবে। সেই বিবেচনায় আমরা বিশ্বাস করি নারী কমিশনের যেই সংস্কারগুলো নারীরা মনে করে, যে সংস্কারগুলোর মধ্য দিয়ে তাদের হচ্ছে সম্মান নিশ্চিত হয়, যে সংস্কারগুলোর মধ্য দিয়ে নারীরা মনে করে তাদের অধিকার নিশ্চিত হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেই সংস্কারগুলোকে বিবেচনা দিয়েই এই নারী সংস্কার কমিশনকে হচ্ছে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবেন। হাসনাত, আমাদের সাথে আজকে খোলামেলা আলোচনা করবার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। পডকাস্টে লম্বা সময় উপস্থিত ছিলা। প্রিয় দর্শক, আজকের পডকাস্ট এখানে শেষ করছি। আমার বাংলাদেশ, আমার কথা উইথ ব্যারিস্টার ফুয়াদ। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।